আসসালামু আলাইকুম। আমার আজকের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের আজকের ক্লাস হচ্ছে এনার্জি, আরডিএ এবং কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে আগামী ক্লাসের ধারাবাহিকতা। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। দ্বিতীয় বর্ষের ছাত্রীরা যারা এখন লাইভে আছো এত রাত্রে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা নাই তারা পরে ভিডিওটা দেখে নিও। আজকে আমার সন্ধ্যায় লাইভ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি লাইভে যেতে পারিনি। তো আসো আমরা শুরু করে দিই আজকে আমাদের ডিসকাশনটা। তো আমরা প্রথমে বলে নিই যে আমরা এনার্জি নিয়ে আলোচনা করছি। এনার্জি এবং ক্যালোরি এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমাদের শারীরিক মেটাবলিজমের সাথে জড়িত। আমাদের শরীরের যে শোষণ প্রক্রিয়া এবং সেখান থেকে যে আমাদের হিট এবং এনার্জি যে তৈরি হয় সেটার সাথে পুরো বিষয়টা জড়িত। তো আমি যেহেতু নিউরনের বই ফলো করছি, নিউরনের বই যেটা তোমাদের বর্তমান বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান সিলেবাস অনুযায়ী তারা এডিট করেছে, এ কারণে আমি নিউরনের বই ফলো করছি এবং আমি আশা করি সবাই নিউরনের বইটাই ফলো করছো। তো প্রথমে আমি নিউরনের যে বই এনার্জি চ্যাপ্টারটা যাওয়ার আগে আমরা প্রথমে ক্যালোরি সম্পর্কে একটু জেনে নিই, যেটা হচ্ছে আজকের ভিডিওর ভূমিকার হিসেবে আমরা এটাকে বলতে পারি যে এটা আমাদের আজকের ভিডিওর ভূমিকা। তো এটা আসলে নিউরনের বইতে নাই, এটা আমি আলাদা করে এখানে অ্যাড করেছি তোমাদের জন্য, যাতে আমাদের পরবর্তী লেসনগুলো পড়তে সুবিধা হয়। দেখো এখানে বলছে যে ক্যালোরিজ আর আ ওয়ে অফ কিপ ইন ট্র্যাক অফ দ্য বডিজ এনার্জি বাজেট। তার আমাদের শরীরে যতগুলো এনার্জি, যতটুকু এনার্জি প্রয়োজন হয় তার একটা বাজেট মানেই তো হচ্ছে এনার্জি বাজেট, হিসাব। তো সেটা কি করে সেটা ক্যালোরি সেটাকে কি করে, সেটাকে কিপ ইন ট্র্যাক রাখে, মানে সেটাকে বজায় রাখে। ওই পুটিন মানে পরিধান করা, পরিধান কথাটা মানে হচ্ছে খাওয়া। আমরা গ্রহণ করি অ্যাজ মাচ এনার্জি অ্যাজ উই লুজ। আমরা যতটুকু এনার্জি গ্রহণ করি ঠিক ততটুকু এনার্জি আমরা আবার কি করি, ত্যাগ করে দেই, এটাকে আমরা হারাই, এটাকে বার্ন করি, যেটাকে আমরা বলি ইফ উই পুট মোর এনার্জি দেন উই বার্ন। অর্থাৎ আমরা যদি যতটুকু আমরা খরচ করি, মানে বার্ন করা, এনার্জি খরচ করা মানে হচ্ছে বার্ন করা, আর তার চেয়ে বেশি যদি আমরা এনার্জিটা গ্রহণ করি তাহলে কি হবে, দ্য অ্যাক্সেস গ্র্যাজুয়ালি স্টোরড, সে অতিরিক্ত এনার্জিটা কি হবে, সেটা স্টোরড হবে অ্যাজ ফ্যাট, কি হিসাবে, ফ্যাট হিসাবে ইন আওয়ার সেল, আমাদের সেলে। অ্যান্ড উই গেইন ওয়েট, এবং আমরা কি হয়ে যাব, আর মোটা হয়ে যাব। ইফ উই বার্ন মোর এনার্জি দেন উই টেক, আমরা যদি যতটুকু গ্রহণ করি তার চেয়ে বেশি যদি পরিশ্রম করি বা বার্ন করি তাহলে কী হবে, উই লুজ ওয়েট, আমরা কি হব, আমরা আমাদের ওয়েটটা হারাবো, আমাদের শরীরের যে ওজনটা আছে সেটা আমরা হারাবো। তাহলে আমাদের বেশি ওজনেরও প্রয়োজন নাই, আবার কম ওজনের আমাদের দরকার ব্যালেন্সড একটা ওয়েট, আমাদের ব্যালেন্সড একটা ডায়েট এবং আমাদের ব্যালেন্সড একটা এনার্জি। তো সেক্ষেত্রেই আমরা কি করব, আমাদের যতটুকু শরীরে ক্যালোরি দরকার আমরা ততটুকুই গ্রহণ করব। এবং আমাদের প্রাত্যহিক কাজকর্মের উপরে আমাদের কিন্তু ক্যালোরিটা দরকার হয়। যেমন ধরো যে এক একজনের লাইফস্টাইল, যেমন ধরো যে একজন কৃষক খেতে সারাদিন, সে সকাল সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খেতে থাকে রোদের মধ্যে পুড়ে, উনি সারাটা দিন কাজ করছে, তাহলে তার তার কত বার্ন হচ্ছে, তার এনার্জি কিন্তু আর ততটুকুই দরকার, যতটুকু উনি বার্ন করছেন তার ততটুকুই দরকার। তাহলে দেখা যায় উনি কিন্তু প্রচুর, আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু দেখা যায় যে ভাত খাওয়ার ক্ষেত্রে কিন্তু সারা প্রচুর খেতে পারে, কারণ কি, তাদের তো প্রচুর ক্ষুধা লাগে এবং প্রচুর বার্ন হয়, তাদের মেটাবলিজমটা ওরকমভাবে কাজ করে। ঠিক আছে, তাদের বিএমআরটা আমরা একটু পরে যাচ্ছি। এক্ষেত্রে দেখো আমরা এরপরে যাচ্ছি যে উই ক্যান মেজার দ্য এনার্জি ইউজিং আ ইউনিট কল্ড ক্যালোরিজ। এই যে এনার্জিটাকে আমরা পরিমাপ করব একটা ক্যালোরি, মানে একটা ইউনিট। যেমন ধরো যে আমরা যে কোনো জিনিসের একটা সবচেয়ে ছোট অবস্থা, যেমন ধরো যে 100 টাকার সবচেয়ে ছোট অবস্থা হচ্ছে 1 টাকা। আবার 1 টাকার সবচেয়ে সর্বনিম্ন যেটা ইউনিক, যেটাকে আমরা বলি ইউনিক বা ইউনিট বলি, সেটা হচ্ছে কিন্তু 1 পয়সা। 100 পয়সায় 1 টাকা হয়। আবার 1 থেকে 100 টাকায় এক 100টা 1 টাকা মিলে কিন্তু 100 টাকা হয়।
ঠিক এভাবে পয়সা থেকে টাকা হয়। আবার দেখো ডলার, ডলার থেকে পেনি, পেনিটা হচ্ছে তার ইউনিট, অর্থাৎ সবচেয়ে ছোট অংশ। যে কোনো জিনিসের সবচেয়ে ছোট অংশকে বলা হয় ইউনিট। তো আমাদের যেমন আমরা দেখি যে আমাদের মলিকিউল আছে, আমাদের অ্যাটম আছে, অ্যাটম কয়েকটা অ্যাটম মিলে কিন্তু মলিকিউল হয়, তারপরে আয়ন। ঠিক এইভাবে আমাদের শরীরে যে এনার্জি, ওটারও সবচেয়ে ছোট অংশ হচ্ছে গিয়ে ক্যালোরি। হ্যাঁ, এটাকে ক্যালোরি বলা হয়। আচ্ছা, আমরা দেখি ক্যালোরিটা একটু দেখি। 1 ক্যালোরি, 1 ক্যালোরি উই মেজার, আমরা হিসাব করি ইনপুট খাবারে, ইজ অলসো কল্ড আ লার্জ ক্যালোরি, ইজ ফাইন্ড ইন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, আমরা সে এটাকে পাই কী হিসাবে, এনার্জির পরিমাপ হিসাবে। ইট উইল টেক রেজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি ওয়াটার বাই 1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 কেজি পানিতে যদি সেই 1 ডিগ্রি সেলসিয়াস যদি পানিকে সে তাপ দিতে পারে, সেটাই হচ্ছে 1 ক্যালোরি। এটাই হচ্ছে তার মেজারমেন্ট, ক্যালোরির মেজারমেন্ট। যেহেতু আমরা শরীরে কিন্তু আমাদের শরীরে কিন্তু আমরা হিট তৈরি করি, আমরা যখন আমাদের অ্যাক্টিভিটিসগুলো চালাই তখন কিন্তু আমাদের শরীর এমনিতেই হিট তৈরি হয়। যেমন আমাদের ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো, অটোমেটিকলি যে অ্যাক্টিভিটিসগুলো চলে, যেমন বডিজ মেটাবলিজম, তারপর আমরা যে ব্রিথিং নিচ্ছি, তারপরে যে ব্লাড সার্কুলেশন, এগুলো কিন্তু আমরা আমাদের শরীরের অভ্যন্তরে এটা প্রতিনিয়ত ঘটতেছে। এবং এটা কিন্তু কী করে, আমাদের শরীরের মধ্যে যে ক্যালোরিগুলো খরচ করছে, হিট তৈরি করছে। তো এটাই বলতেছে যে যে অ্যামাউন্ট হচ্ছে যে আমার 1 ডিগ্রি সেলসিয়াস, যখন 1 কেজি পানিতে যখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে যে শক্তি খরচ হয়, সেটাকে বলা হয় 1 ক্যালোরি। এবার আসো, এভরিথিং উই কনজিউম হ্যাজ এ ক্যালোরি কাউন্ট। তাহলে আমরা যাই গ্রহণ করি না কেন, কনজিউম কথাটা মানে আমরা যাই খাই না কেন, তার কিন্তু একটা ক্যালোরি আছে, ক্যালোরি হিসাব আছে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, হাউ মাচ এনার্জি অফ ফুড ইজ স্টোর ইন ইটস কেমিক্যাল বন্ড। অর্থাৎ ধর আমি একটা কেমিক্যাল বন্ডটা, আমি তো একটা খাবার খাইলাম, ধরো আপেল, কিন্তু আপেলের মধ্যে সে কতটুকু কেমিক্যাল, মানে যে কতটুকু শক্তি আছে, কতটুকু ক্যালোরি আছে, আমরা বলি এটা এটা একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। আপেল খাইলে আমাদের ইমিউনি সিস্টেমটা স্ট্রং হয়, এটা অ্যান্টি অক্সিডেন্ট করে। হ্যাঁ, তাহলে কি করে, এই যে তার যে একটা কেমিক্যাল বন্ড আছে, অ্যাপেলের কিন্তু একটা কেমিক্যাল একটা বাইন্ডিংস আছে। হ্যাঁ, তার মধ্যে সেটা, এই অ্যাপেলটা যখন আমি খেয়ে ফেলতেছি, খাওয়ার পর কিন্তু সে ইন্টেস্টাইনে গিয়ে কিন্তু সে কি আর আপেল থাকতেছে, সে কিন্তু সে কী করতেছে, সে এখানে কিন্তু অ্যানাবলিজম ক্যাটাবলিজমের মাধ্যমে সেটা কিন্তু ব্রেকডাউন হচ্ছে আমাদের শরীরের মধ্যে, এবং এখান থেকে কিন্তু সে কেমিক্যালটা প্রডিউসড হচ্ছে, যেগুলো কি এনার্জিতে পরিণত হচ্ছে। এটাইকে বলা হচ্ছে যে স্টোর ইন ইটস কেমিক্যাল বন্ড। মানে আমরা এটা ডিপেন্ড করতেছে, নির্ভর করছে আমরা কোন ধরনের খাবার খাচ্ছি এবং তার মধ্যে কী ধরনের কেমিক্যাল বন্ড আছে, এটার উপরে ডিপেন্ড করতেছে আমরা কতটুকু ক্যালোরি পাবো। আচ্ছা, দেখো, ঠিক এভাবে যেমন পিৎজার মধ্যে আমরা পাই 272 ক্যালোরিজ। আর পিস অফ ব্রেড, একটা ব্রেড আর কি, আমরা যে পাউরুটি খাই, একটা ব্রেড 78 ক্যালোরিজ, এবং একটা আপেলের মধ্যে পাই আমরা 52 ক্যালোরি, ছোটোখাটো একটা অ্যাপেলে। আচ্ছা দেখো, দ্যাট এনার্জি ইজ রিলিজড ডিউরিং ডাইজেশন অ্যান্ড স্টোর ইন আদার মলিকিউল। দেখো, এই এনার্জিটা কী হয়, ডাইজেশনের সময় কী হয়, রিলিজ হয়। হ্যাঁ, হজমের সময় স্টোর ইন আদার মলিকিউল, এবং সেই এনার্জিটা কী হয়, স্টোর হয়। দে ক্যান বি ব্রোকেন ডাউন টু প্রোভাইড এনার্জি হোয়েন দ্য বডি নিডস ইট। যে কিছু এনার্জি তো আমরা খরচ করে ফেলি, আবার কিছু এনার্জি কী হয়, এটা কি জমা থাকে, তখন যখন আমার শরীরে যখন দরকার হয় এনার্জি, তখন সেখান থেকে ওই জমাটবদ্ধ যে আমার যে মলিকিউলের মধ্যে যে এনার্জিটা থাকে, স্টোর করা থাকে, সেখান থেকে কি হয়, সেগুলো আমাদের শরীরকে পৌঁছিয়ে দেয় সে শক্তিটা। ইট ইজ ইউজড ইন 3 ওয়েজ। আমরা এটাকে, এই শক্তিটাকে আমরা এনার্জিকে কি 3 ভাগে ব্যবহার করি। আসলে দেখি কীভাবে আমরা যে খাবারটা খাই, যে মেটাবলিজমের মাধ্যমে আমরা যে শক্তিটা পাই, এটা এটার ভাগ 3টা হয়ে যায়। যেমন দেখো, অ্যাবাউট 10% ইন ডাইজেশন, সেই যে 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 আমরা এনার্জিটা খাচ্ছি, এটা 10% চলে যায় আমাদের হজমে। 20% ফুয়েলস হয় ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা খরচ করি, বার্ন করি, আমরা যে হাঁটাহাঁটি করি, কাজ করি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করি, এটা 20% যায়। আর 70% হচ্ছে সাপোর্ট দ্য বেসিক ফাংশনস অফ আওয়ার অর্গানস অ্যান্ড টিস্যুস। আমাদের যে শরীর যে চলতেছে, এরা তো একটা দরকার নাকি, আমাদের শরীরে তো আর ব্যাটারি লাগানো নাই। তো যে আমরা খাবারটা খাই, এখান থেকে যে এনার্জিটা তৈরি হয়, এনার্জিটা আমাদের বডি এবং সেল এবং অর্গানে যায়। তো এই যে 70%ই কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের বডি এবং অর্গান টিস্যুকে, এবং এটাকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এই জিনিসটাই হচ্ছে যেটাকে আমাদের মানে স্বাভাবিক একটা মানুষের সুস্থ থাকতে, একটা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে স্বাভাবিকভাবে পরিচালিত করতে যতটুকু আমার শক্তির মানে ন্যূনতম দরকার, মানে না হইলে নয়, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, মানে ক্যালোরি নিডেড ফর সার্ভাইভাল। বেঁচে থাকার জন্য আমার যেটুকু ক্যালোরি আমার দরকার, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে। আসো,
a number of calories we need to survive if we want eating and moving around. আমাদের যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি ঘুরে বেড়াতে চাই, আমরা যদি খেতে চাই, আমরা যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দরকার হবে, বেঁচে থাকার জন্য আমাদের অনেকগুলো ক্যালোরিজ দরকার হবে। এখন প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি ক্যালোরিজ ইন এভারেজ পারসন লাইক টু টেক ইচ ডে? প্রতিদিন একটা মানুষ কতটুকু ক্যালোরি তার প্রয়োজন হবে? এখন আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যায়, যেটা হচ্ছে তোমাদের একাডেমিক আলোচনা। এতটুকু ছিল আমার একটা ভূমিকা, এখন আমরা মূল আলোচনায় যাব। ডিফাইন এনার্জি। ডিফাইন এনার্জির আচ্ছা আমি একটু আই নিড টু ওকে। ডিফাইন এনার্জি, আমরা এনার্জির ডিফাইনটা করি আগে। ডেফিনেশন অফ এনার্জি, এনার্জি ইজ আ প্রাইম রিকুইজিট অফ ফর বডি ফাংশন অ্যান্ড গ্রোথ। মানে আমাদের শরীরের ক্রিয়াকর্মের জন্য এবং গ্রোথের জন্য আমাদের এনার্জি দরকার। ওয়েন এ চাইল্ড ইনটেক অফ ফুড ফলস বিলো স্ট্যান্ডার্ড রেফারেন্স, যখন একটা বাচ্চা খাবার খায় এবং যেটা স্ট্যান্ডার্ড যেটা রেফারেন্স যেটা দেয়া আছে ওটার নিচে যদি থাকে, গ্রোথ স্লো, তার বৃদ্ধি হারটা স্লো হয়ে যায়। অ্যান্ড ইফ লো লেভেল অফ ইনটেক পারসিস্ট, এবং সে এই যে অল্প অল্প খাবার যদি সে খেতে থাকে, মানে তার যতটুকু চাহিদা, তার যতটুকু তার শরীরের জন্য, একটা বাড়ন্ত শিশুর জন্য যে যতটুকু এনার্জির দরকার, সেটা যদি সে না পায় এবং সে অল্প খেতে থাকে, অ্যাডাল্ট স্ট্রেচার উইল বি রিডিউসড। স্ট্রেচার মানে হচ্ছে একটা মানুষের নর্মাল হাইট যেটাকে বলি, সেটা কী হয়, সেটা উইল বি রিডিউসড, এটা কমে যাবে, সে দুর্বল হয়ে যাবে, সে বাড়বে না। ঠিক আছে, ওকে। এবার আসো এটাকে অথবা আমরা এভাবে বলতে পারি, এনার্জি ইজ ডিফাইন্ড, যেটাকে আমরা বলছি অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার ক্ষমতা, থ্রু দ্য প্রসেস অফ ডাইজেশন, কার মাধ্যমে, যেমন আমাদের হজম প্রক্রিয়ার মাধ্যমে, কনভার্ট দ্য ফুড উই ইট টু এনার্জি, আমরা যে খাবারটা খাই সেটা এনার্জিতে পরিণত হয়। দিস ফুড এনার্জি ইজ ক্যালকুলেটেড অ্যাজ ক্যালোরিজ, এই যে খাবারের যে এনার্জিটা, এটাকে আমরা হিসাব রাখি ক্যালোরির মাধ্যমে, অর কিলো ক্যালোরিজ। কিলো ক্যালোরিজকে বলে কে ক্যাল, মানে 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি হয়, এটাকে বলে কে ক্যাল অর জুল, অথবা আমরা এটাকে কি বলি, জুল। এটা হচ্ছে ইউনিক, ঠিক আছে, জাস্ট লাইক অ্যান অ্যাটম। ওকে। ডিফাইন এনার্জি রিকোয়ারমেন্ট, আমাদের যে এনার্জির প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আমাদের চাহিদা রয়েছে, এটার সংজ্ঞা। এনার্জি রিকোয়ারমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল মাইট বি ডিফাইন্ড বাই অ্যাজ দ্যাট লেভেল অফ এনার্জি ইনটেক ইন রিলেশন টু এক্সপেন্ডিচার। অর্থাৎ একটু আগে যেটা আমি বাংলায় বললাম, যে এনার্জি রিকোয়ারমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল মাইট বি ডিফাইন করা যায় বাই অ্যাস্টেক লেভেল অফ দ্যাট লেভেল অফ এনার্জি ইনটেক মানে খাওয়া নেওয়া, ইন রিলেশন টু এক্সপেন্ডিচার, আমি যতটুকু খরচ করবো, অর্থাৎ আমি যতটুকু এনার্জি নিব আমার ততটুকু খরচ হবে, মানে আমার যতটুকু কাজের উপর ডিপেন্ড করছে আমি কতটুকু খাবো, এটা হচ্ছে কথা। হুইচ ইজ লিস্ট লাইকলি টু রেজাল্ট ইন অবেসিটি, যদি আমি সেটা না করি তাহলে কি হবে, তাহলে আমার অবেসিটি হবে। অবেসিটি কথাটা আমার হচ্ছে স্থূলতা, আমি মোটা হয়ে যাবো, আমার সেলগুলো কি হবে, অ্যাডিপোজ হয়ে যাবে, আর হার্ট ডিজিজ হবে আমার, হ্যাঁ। আর হুইচ ইজ মোস্ট লাইকলি টু প্রলং অ্যাক্টিভ লাইফ, ঠিক আছে, দীর্ঘায়িত করবে আমার অ্যাক্টিভ লাইফকে, যদি আমি ঠিক সুষম খাবারটা খাই, যদি আমি এনার্জিটা ঠিক মতো নেই, আমার যতটুকু দরকার এবং যতটুকু বার্ন করছি মানে আমি খরচ করছি, কিভাবে খরচ করি আমরা এনার্জি, ঠিক আমরা যে আমাদের যেমন ধরো এখন আমি এই মুহূর্তে কি আমি কথা বলছি, কথা বললেও কিন্তু আমার এনার্জি প্রচুর খরচ হচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু যেমন আমি হাঁটছি, এক্সারসাইজ করছি, কাজ করছি, বাসায় কাজ করি বা অফিসে কাজ করি, ঠিক এভাবে কিন্তু আমাদের প্রাত্যহিক এনার্জিটা কি হয়, খরচ হয়ে যায়। আসো, রাইট ডাউন দ্য সোর্স অফ এনার্জি, আমাদের এনার্জির সোর্সটা কি দেখো, আমরা যে খাবারটা খাই সেখান থেকে প্রোটিন হয় 4 কেক্যাল, কথাটা মানে হচ্ছে কিলো ক্যালোরিজ বলেছি, হ্যাঁ, প্রতি গ্রামে। তারপরে প্রতি গ্রামে হচ্ছে কিলো ক্যালোরি এত, ফ্যাট হচ্ছে 9, কার্বোহাইড্রেট হচ্ছে 4, এবং ডায়েটারি ফাইবার হচ্ছে 2। তো ডায়েটারি ফাইবার একটু বেশি মেটাবলিজমে একটু সময় একটু বেশি নেয়, তো সেক্ষেত্রে আমাদের 2 ক্যাল আমাদের প্রাত্যহিক লাগবে। সোর্স আর কি, আমরা এটাকে বলতেছি প্রাত্যহিক না, এটা হচ্ছে সোর্স অফ এনার্জি, ঠিক আছে। রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ এনার্জি রিকোয়ারমেন্টস। কম্পোনেন্টস অফ এনার্জি রিকোয়ারমেন্টস আমরা আসি। দেখো কম্পোনেন্টস অফ এনার্জি রিকোয়ারমেন্টসে কি বলছে, নাম্বার 1, এনার্জি রিকোয়ার্ড ফর বেসাল মেটাবলিজম। বেসাল মেটাবলিজমটা আমি একটু আগে বললাম যে আমাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যতটুকু এনার্জি দরকার সেটা হচ্ছে বেসাল মেটাবলিজম। দিস ইজ এনার্জি রিকোয়ার্ড, এনার্জিটা দরকার ফর বেসাল মেটাবলিজম। বেসাল মানে আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, টিস্যু, বোন,
হ্যাঁ, এগুলো আমাদের যে অর্গান, এগুলোকে ঠিকভাবে কাজ করার জন্য ঠিক যতটুকু শক্তি বা এনার্জি দরকার সেটা হচ্ছে এনার্জিটা লাগবে। 1 নম্বর বলছে দিস ইজ অ্যাবাউট 1 kcal আওয়ার ফর এভরি কেজি। 1 কেজির জন্য প্রতি আওয়ারে কত 1 kcal লাগবে অফ বডি ওয়েট ফর এন অ্যাডাল্ট। হ্যাঁ, অফ বডি ওয়েটের, ঠিক আছে, একজন অ্যাডাল্টের জন্য। 2 নম্বর আসো এনার্জি রিকোয়ার্ড ফর ডেইলি অ্যাক্টিভিটিস সাচ এস ওয়াকিং, সিটিং, স্ট্যান্ডিং, ড্রেসিং অ্যান্ড আনড্রেসিং এটসেট্রা। যেটা আমরা বললাম যে একটু আগে যে আমাদের প্রত্যেক প্রাত্যহিক ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমার এনার্জি দরকার, সিটিং, ওয়াকিং, স্ট্যান্ডিং, ড্রেসিং, এভরিথিং। ওকে। 3 নম্বরে বলছে এনার্জি এক্সপেন্ডিচার ফর অকুপেশনাল ওয়ার্ক। এক্সপেন্ডিচ মানে যে খরচ করা, মানে আমি এনার্জিকে খরচ করছি এইভাবে, যেমন লাইট ওয়ার্ক হালকা কাজে, ঘরের কাজগুলো মডারেট কাজ, অ্যান্ড হেভি ওয়ার্ক। হেভি ওয়ার্ক যেমন আমাদের কৃষক করে, হেভি ওয়ার্ক হচ্ছে যেমন যারা কায়িক পরিশ্রম করে, দিনমজুর আছে, যেমন যারা বিভিন্ন ধরনের প্রাত্যহিক কাজ করে, যেমন আমরা কুলি, মিন্তি, রিক্সাওয়ালা, এদের কিন্তু কাজটা হেভি ওয়ার্ক হয়। মডারেট ওয়ার্ক কিন্তু আমরা করি। মডারেট ওয়ার্ক করে একজন গৃহিণী, বাসার কাজ। লাইট ওয়ার্ক হচ্ছে খুব হালকা কাজ। হ্যাঁ, যেমন এখন আমরা লাইট ওয়ার্ক ম্যাক্সিমাম যারা লকডাউনে যাচ্ছি না অফিসে, তাদেরকে আমরা ধরতে পারি যে তারা লাইট ওয়ার্ক করছে। এবার আসো দ্বিতীয় প্রশ্নে, হাউ ক্যালোরিজ রিকোয়ারমেন্ট অফ আ পার্সন ক্যালকুলেটেড। একজন লোকের যতটুকু ক্যালোরি দরকার এটা কীভাবে আমরা হিসাবে রাখবো? হ্যাঁ, রাইট ডাউন দ্য ক্যালকুলেশন অফ ক্যালোরি এনার্জি রিকোয়ারমেন্ট অফ অ্যাডাল্টস। একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালোরি এনার্জিটা কীভাবে, কতটুকু ক্যালোরি এনার্জি তার দরকার, তার হিসাব। এটা আসলে আমরা একটা ফর্মুলার মাধ্যমে এটা দেওয়া হয়, এটা একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আছে। হ্যাঁ, সেটা আমরা দেখব। বিএমআর বলি যেটাকে, এটাকে প্রতিটা অনেকে আমাদের যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের মধ্যে এটা বিএমআর দেওয়া আছে, যেটা তুমি এজ, সেক্স, তোমার হাইট, ওয়েট দিলেই তোমার সেটা দেখাবে যে তোমার প্রাত্যহিক কতটুকু দরকার। ওকে, আমরা কিন্তু এটা প্রশ্ন ছিল হাউ ক্যালোরিজ রিকোয়ারমেন্ট অফ এ পার্সন ক্যালকুলেটর, আমরা কীভাবে হিসাব করবো একজন লোকের কতটুকু দরকার ক্যালোরি। এ ফর্মুলা ফর ক্যালকুলেটিং অ্যাপ্রক্সিমেট এনার্জি রিকোয়ারমেন্ট ইজ হেলদি অ্যাডাল্ট ইজ, এর একটা ফর্মুলার মধ্যে আছে, দেখো সেই ফর্মুলাটা হচ্ছে যে ডেইলি এনার্জি রিকোয়ারমেন্ট ইজ, আমার প্রাত্যহিক এনার্জি রিকোয়ারমেন্ট এত সমান সমান হচ্ছে বেজাল মেটাবলিক রেট। আমার বেজাল মেটাবলিক রেটটা কি, এবং প্লাস অ্যাক্টিভিটি এক্সপেন্ডিচার। এটা হচ্ছে গিয়ে তোমার মুখস্থ করে রাখতে হবে। ঠিক কীভাবে আসে আমরা দেখি, বিএমআর হচ্ছে ওয়েট হচ্ছে তোমার যত কেজি তার সাথে তোমার 25k ক্যালোরি, তার মানে 2500 ক্যালোরি তোমাকে পূরণ দিতে হবে। এটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভিটির জন্য হচ্ছে মডেস্ট, অ্যাক্টিভিটি তিনটা, একটা মডেস্ট, মডারেট, হেভি, তিনটা, বিএমআর এবং অ্যাক্টিভিটি দুইটা। অ্যাক্টিভিটির মধ্যে কোনটা হচ্ছে মডেস্ট, মডারেট এবং হেভি, এটা হচ্ছে তিনটা হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে। 0.3 মডেস্ট সাথে বিএমআর ইন্টু করতে হবে। তো বিএমআরটা আমরা প্রথমে পাইলাম, তারপরে তো এখন তোমার অ্যাক্টিভিটিটা, এখন আমরা বিএমআরটা কি তোমার ওয়েটের সাথে 2500 ক্যালোরি তুমি ইন্টু করবা, পূরণ করবা। আর অ্যাক্টিভিটিটা হচ্ছে তোমার সেই, যদি মডেস্ট হয় তাহলে তোমার 0.3 সাথে তোমার ওই যে উপরে যে অ্যান্সারটা পাইলা ওটা পূরণ করবা। মডারেট হইলে 0.4 এর সাথে বিএমআরটা তুমি সরি, মডারেট হলে 0.5 এর সাথে বিএমআরটা তুমি কী করবা, ইন্টু করবা। আর হেভি হলে 0.5 এর সাথে তোমার যে উপরে ওয়েটের সাথে যে 2500 তুমি ক্যাল করেছিলা, 2500 ক্যালোরি যে পূরণ করেছিলা, ওইটার সাথে 0.5কেও পূরণ করে তুমি তোমার অ্যাক্টিভিটিটা পেয়ে যাবা। যে ফর্মুলা হচ্ছে তোমার ক্যালোরি, তোমার কতটুকু রিকোয়ারমেন্ট, তোমার কতটুকু দরকার, সেটা তুমি এখানে পেয়ে যাবে। ওকে, দ্য অ্যাপ্রক্সিমেট এনার্জি রিকোয়ারমেন্ট ফর এ 70 কেজি পার্সন, যার ওজন 70 কেজি, উইথ মডারেট অ্যাক্টিভিটি ইজ এস্টিমেটেড অ্যাজ ফলো। বলে দেওয়া হচ্ছে, দেখো এখানে বের করে, 70 কেজি ইন্টু 25 ক্যালো মানে 2500 কি কিলো ক্যালোরি, কে ক্যালো মানে কিলো ক্যালোরি হচ্ছে 2500 প্রতি কেজিতে, 70 কেজিতে হলে মানে 2500 ক্যালোরি বা 25 কে কিলো ক্যালোরি সাথে তোমার যত ওজন তার ইন্টু দিবা হচ্ছে 1750, কত 70 কেজি ওজনের যার, হ্যাঁ তাহলে 1750 লাগছে। তারপরে এখানে হচ্ছে 0.4, এটা মডারেট বলছে, তাহলে আরও 700 কেকেল বের হচ্ছে, 700 ক্যালোরি। এখানে টোটাল তোমার দরকার হচ্ছে 2450 কেকেল, ঠিক আছে, তোমার ক্যালোরি। এটা হচ্ছে একজন 70 কেজি মানুষ ওজনের একজন অ্যাডাল্টের দরকার প্রতিদিন 2450 ক্যালোরি। এখানে একটা বিএমআর ফর্মুলা এখানে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে মেন এবং ওমেনের জন্য, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর্মুলা। সেখানেও কিন্তু এই যে আইবিএসটা এইভাবে দেখানো হচ্ছে, তোমার হাইট ইন ইঞ্চিজের সাথে ইন্টু পূরণ করতে হচ্ছে, প্লাস করতে হচ্ছে। দেখো এগুলো তোমরা দেখো, এটা মিফিন্সের সেন্টিওর, এটা একটা ফর্মুলা। এখানে মেন এবং ওমেনের জন্য আলাদা করে দেওয়া হয়েছে।
আসো, পরের প্রশ্নটা ছিল হোয়াই এক্সট্রা ক্যালোরি রিচ ফুড ইজ নিডেড ফর প্রেগনেন্ট ওমেন। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই ধরনের, এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যত যে একজন গর্ভবতী মহিলার কেন আমার এক্সট্রা ক্যালোরি রিচ ফুড লাগবে। স্বাভাবিকভাবে এটা তোমরা বাংলায় খুব সহজে বুঝতে পারো যে একজন গর্ভবতী মেয়ে তার গর্ভের মধ্যে একটা সন্তানকে ধারণ করছে এবং সন্তানের কি সন্তানকে সে তার নিজের শরীর থেকে সে নিজের শরীর থেকে সে কির মাধ্যমে ছেড়ে দিচ্ছে। আমরা যেটা জানি যে তোমার বেলি বাটনের মাধ্যমে, যেটা তার সন্তানও পাচ্ছে তার নারীর সাথে যেটা সম্পর্কিত, সে তার মাধ্যমে কি পাচ্ছে, সে কর্ডের মাধ্যমে সে নারীও তার সন্তানকে সে খাবারগুলো দিচ্ছে। তাহলে সে কিন্তু সে যে খাবারটা খাচ্ছে সে তার নিজের শরীরই লাগছে না, তার কিছু যে খাবারটা খাচ্ছে তার কিছু অংশ কিন্তু তার সন্তানের কাছেও যাচ্ছে। এজন্য কি হয়, একজন প্রেগনেন্ট ওমেন্টের একটু বেশি করে কি দরকার হয়, তার রিচ ফুড দরকার হয়। দেখো কেন প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানার চেষ্টা করব। এক্সট্রা ক্যালোরি রিচ ফুড ইজ নিডেড ফর প্রেগনেন্ট ওমেন। দেখো বলছে যে প্রেগনেন্ট ওমেন নিডস এক্সট্রা ক্যালোরি রিচ ফুড বিকজ ডিউরিং প্রেগনেন্সি, গর্ভবতার সময়, সাম নিউট্রিশনাল প্রবলেম আর ফাউন্ড, কিছু কিছু নিউট্রিশনাল প্রবলেম মানে পুষ্টি সংক্রান্ত সমস্যা হতে পারে, সাচ অ্যাজ বার্থ ওয়েট ডিক্রিজ, যে অর্থাৎ যেমন যে বার্থ ওয়েট ডিক্রিজ হয়ে যাবে, হ্যাঁ জন্মের সময় খুব বার্থ ওয়েটটা থাকবে না, ইনক্রিজ ইনসিডেন্স অফ লো বার্থ ওয়েট স্পেশালি ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, টিউজিআর। এটা হচ্ছে এক ধরনের ফিজিক্যাল কন্ডিশন, যেটা হয় যে গর্ভের মধ্যেই বাচ্চা বাড়ে না, বাচ্চাটা ছোট হয়ে থাকে, বাচ্চার গ্রোথটা কি হয়, রিটার্ডেশন হয়ে যায়। এটা ইন্ট্রা ইউটেরাইন, গর্ভের ভিতরে। হ্যাঁ, তো এটা একটা মেডিকেল কন্ডিশন থেকে বাচ্চাটা বড় হয় না, বাচ্চাটা ছোট থেকে যায়, মানে বাচ্চাটা বাড়ে না গর্ভের মধ্যে, সে ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। নো রিজার্ভ অফ ভিটামিন এ ইনক্রিজ ইন্টিজেন্স অফ অ্যাবর্শন। হ্যাঁ, যদি ভিটামিন এ অভাব থাকে তাহলে কি হয়, অ্যাবর্শনের সম্ভাবনা দেখা দেয়। স্টিল বার্থ কথাটা মানে হচ্ছে যে একটা বাচ্চা মানে মাতৃগর্ভে মরে গেছে, তখন তখন আমরা এটাকে কি বলি, মিসক্যারিজ বলি, তখন অ্যাবর্শনের দরকার হয়। সাধারণত স্টিল বার্থ বলতে যে বাচ্চাটা 6 মাস পর্যন্ত মাতৃগর্ভে জীবিত ছিল এবং তারপরে তার যে কোনো কারণে হোক, মানে ম্যালনিউট্রিশনের অভাবে বা যে কোনো ফিজিক্যাল যে কোনো অ্যাবনর্মালিটিসের কারণে বা তোমার প্রবলেমের কারণে সে কী হয়, বাচ্চাটা মরে যায়, অর্থাৎ মৃত সন্তান প্রসব করে, যেটি স্টিল বার্থ হচ্ছে। নিউনেটাল ডেথ, যেটা আবার নিউনেটাল ডেথ হচ্ছে যে সে ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাচ্ছে, এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, প্রি এক্ল্যাম্পসিয়া, অর্থাৎ এক্ল্যাম্পসিয়া হচ্ছে যে তোমার একজন গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার থাকে তখন তার ওই বাচ্চা ডেলিভারির সময় তোমার এক্লেমসিয়াও হতে পারে, প্রি এক্লেমসিয়া খিঁচুনি হয় আর কি, যেটা ব্রেন থেকে হয়, একটা মেন্টাল তোমার ফিজিক্যাল ডিসঅর্ডার যেটা তোমার ব্রেন থেকে হয়, এটা কনভালশন হয় এক ধরনের, এক্লেমসিয়া হতে পারে। অ্যান্টিপার্টাম হ্যামারাজ হয়। অ্যান্টিপার্টাম হ্যামারাজ হচ্ছে যে এটাও এক ধরনের ফিজিওলজিক্যাল কন্ডিশন, এক ধরনের মেডিকেল ডিসঅর্ডার, যেটা হচ্ছে যে একজন গর্ভবতী মায়ের মানে গর্ভবতী 6 মাসের গর্ভবতী হওয়ার পর থেকে তার জেনিটাল ট্র্যাক থেকে হেমারেজ হয়। হ্যাঁ, রক্ত হয় আপ টু বার্থ পর্যন্ত। তো সেক্ষেত্রে এ ধরনের প্রবলেম হতে পারে। অ্যান্ড সেপসিস তো তোমরা জানো, অ্যান্টিসেপটিক আমরা সেপসিস যেটাকে বলি, যেটা আমাদের রক্তের কী হয়, রক্তের মধ্যে যে মাইক্রোবায়াল পাওয়া যায়, টক্সিক মাইক্রোবায়াল, যেটা কি করে আমাদের হার্মফুল মাইক্রোবসগুলো আমাদের রক্তের মধ্যে পাওয়া যায়, সেগুলো আমাদের কি করে, আমাদের বিভিন্ন অর্গানকে ফেইলার করে দেয়। হ্যাঁ, আর ফাউন্ড এগুলো অভাবে হয়, যেগুলো আমাদের কখন হয়, যে প্রেগনেন্সির সময়। কারণটা কি আমাদের, কেন ওয়াই এক্সট্রা ক্যালোরি রিচ ফুড ইজ নিডেড, কারণ এই ধরনের সমস্যা আমাদের একজন প্রেগনেন্ট ওমেন হতে পারে, সে কারণে আমাদের এক্সট্রা রিচ ফুডটা প্রয়োজন হয়। আচ্ছা, এবার আসো এই প্রশ্নের উত্তর আরও আছে। দ্য ফুড সিলেক্টেড ফর ইনফেসিস শুড নর্মালি দোজ ইন দ্য মিট, কোন ধরনের খাবারটা গ্রহণ করতে হবে, মিট মাংস, মিল্ক অ্যান্ড ভেজিটেবল ক্যাটাগরিজ, মানে মাংস, দুধ, শাকসবজি, এই ক্যাটাগরির খাবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। বিকজ ক্যালোরিজ নিড ইনক্রিজ লেস দ্যান নিউট্রিয়েন্ট নিডস, তার কি ক্যালোরিজ নিডস ইনক্রিজ, আমার ক্যালোরি লেস দ্যান নিউট্রিয়েন্ট নিড, আমাদের পুষ্টি যতটুকু দরকার আমার তার চেয়ে বেশি আমাকে ক্যালোরি গ্রহণ করতে হবে। দ্য প্রেগনেন্ট ওমেন মাস্ট সিলেক্ট ফুড হাই নিউট্রিশন ডেন্সিটি, যে সকল খাদ্যে খুব প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, ওই ধরনের পুষ্টিকর খাবার, যেগুলোর পুষ্টি উপাদানটা বেশি, যে সকল খাবারে, সে সকল খাবারই একজন প্রেগনেন্ট ওমেন্টের কি পছন্দ করা উচিত বা সিলেক্ট করা উচিত। ফর মোস্ট উইমেন অ্যাপ্রোপ্রিয়েট চয়েসেস ইনক্লুড, বলছে যে অধিকাংশ গর্ভবতী নারীর কি দরকার হয়, ফুড লাইক মিল্ক, দুধ, চিজ,
হ্যাঁ, চিজ তো আমরা জানি, বা তোমার পনির। লিন মিটস হচ্ছে যে যে মাংসগুলোর মধ্যে লো ফ্যাট আছে, যেমন যে চিকেন মিট, যেমন যে চিকেনে যেমন যে আমরা যদি চামড়া ছিঁড়ে যে চিকেনের মুরগির মাংসটা খাই তখন এখানে লো ফ্যাট থাকে। তারপরে লাল মাংস, যে মাংসের লালটা লালচে থাকে, এটার মধ্যে লো ফ্যাট থাকে, এটাকে বলা হচ্ছে লিন মিট। তারপরে এগ, ডিম, লিভার, ডার্ক গ্রিন ভেজিটেবল অ্যান্ড লিজিউমস, আমরা এগুলো আগেও পড়েছি। হোল গ্রেইনস ব্রেড অ্যান্ড সিরিয়ালস। হোল গ্রেন ব্রেডটা হচ্ছে তোমার একেবারে ময়দা দিয়ে তৈরি এক ধরনের যেটা বাদামি কালার গ্রহণ করে, এক ধরনের রুটি যেটা হাই প্রোটিন থাকে এবং লো ফ্যাট থাকে। প্রেগনেন্ট মাদার নিডস মোর ক্যালোরিজ রিচ ফুড, হ্যাঁ, বিকজ শি হ্যাজ টু মিট দ্য অ্যাডিশনাল নিউট্রিশন রিকোয়ারমেন্ট অফ গ্রোয়িং ফেটাস। তার যে ফেটাসটা, তার যে ওম্বে, তার গর্ভের মধ্যে যে ফেটাসটা রয়েছে, তাকে বাড়ার জন্য কি করতে হয়, তাকে অতিরিক্ত নিউট্রিশনাল তার পুষ্টির প্রয়োজন হয়। দেখো, আমরা হোল গ্রেইন ব্রেডের একটা উদাহরণ দেখছি। আমরা বাংলাদেশে সাধারণত এটাকে কেক বলি, আমরা ছোটোখাটো কেক, কিন্তু আসলে কেক ময়দা দিয়ে তৈরি হয়। এটা একেবারে একেবারে পিওর সাদা ময়দা দিয়ে এটা তৈরি হয়, এবং এটা তৈরি হওয়ার পরে এটা ধারণ করে একটু ইয়েলিশ কালার। ওকে, পরের প্রশ্নে আমরা আসি। হোয়াই নিউট্রিশনাল সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পেশেন্ট। এখন আসলে রোগীর জন্য, যে কোনো রোগের জন্য, আমরা কিন্তু গর্ভবতী মহিলা গেলাম, এখন রোগীর কথা বলা হচ্ছে যে কেন, মানে একজন রোগীর জন্য আমার নিউট্রিশনাল পুষ্টিকর খাবারটার বেশি সাপোর্ট দরকার, তাকে সুস্থ হওয়ার জন্য, মানে তাকে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কেন দরকার হয়, এটা প্রশ্নের উত্তর আমরা দেখছি। নিউট্রিশনাল সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পেশেন্ট বিকজ, কারণ নিউট্রিশনাল সাপোর্ট ইজ নট মেয়ারলি অ্যাডমিনিস্টারিং ক্যালোরি, অ্যাডমিনিস্টার তো বোঝো, অ্যান্ড প্রোটিন, সেটা কিন্তু সে শুধু কেবলমাত্র সে ক্যালোরি বা প্রোটিন দিচ্ছে না, ইট অলসো ইনক্লুড দ্য প্রভিশন অফ অল নিউট্রিশনাল সাবস্ট্রেটস, হ্যাঁ, টু ফ্যাসিলিটেট দ্য বায়োলজিক্যাল প্রসেস অফ ইনফ্লুয়েন্স অফ ইনফ্লামেশন অফ অ্যান্ড হিটিং। সাবস্ট্রেট কথাটা হচ্ছে যেটা, এটা এক ধরনের মলিকিউল যেটা এনজাইমের উপর কাজ করে, এনজাইম এটার উপরে কাজ করে, বুঝেছো? এই ধরনের সাবস্ট্রেট, নিউট্রিশনাল সাবস্ট্রেট, যেটা আমাদের কেমিক্যাল রিয়াকশন শরীরের মধ্যে হয়, যেটা মেটাবলিজম হয়, সেটা কি করে, ফ্যাসিলিটেট দ্য বায়োলজিক্যাল প্রসেসকে সে এগিয়ে নিয়ে যায় অফ ইনফ্লুয়েন্স, ইনফ্লামেশন অ্যান্ড হিটিং, আমাদের শরীরের তাপমাত্রাগুলোকে আবার একজন অসুস্থ রোগীকে সুস্থ করার জন্য, যে আবার যে নর্মালাইজ, যে আমাদের বডি টেম্পারেচারটা যে নর্মালাইজ করার জন্য যে নিউট্রিশনাল সাবস্ট্রেটটা আমার খুব বেশি দরকার হয়, ঠিক আছে? ইট অলসো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রেটস অন দ্য ইউজফুলনেস অফ এন্টেরাল নিউট্রিশন ইন পেশেন্ট। এন্টেরাল নিউট্রিশন হচ্ছে যে এন্টেরাল নিউট্রিশন, অর্থাৎ যে পুষ্টিটা আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের সাথে জড়িত, অর্থাৎ যা খাচ্ছি, যে খাবারটা পেটে যাচ্ছে, মেটাবলিজম হচ্ছে, হ্যাঁ, তারপরে এসে কী হচ্ছে, ওইভাবে সে এনার্জিগুলো পাচ্ছে, এটাই বলছে। ইট অলসো কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রেটস অন দ্য ইউজফুলনেস অফ এন্টেরাল নিউট্রিশন ইন পেশেন্ট, অরাল খাবারটা আর কি, উইথ ক্লিনিক্যাল নিউজ। ক্লিনিক্যাল নিউজের মধ্যে অরাল খাবারটা কিন্তু বিভিন্নভাবে যায়, সেটা পাইপের মাধ্যমে যায়, বিভিন্ন ধরনের প্রসেসে মেথডের মধ্যে যায়। আমি মেথডটা এখানে নাই বললাম, কিন্তু তোমরা বুঝতে পারছো অবশ্যই। আর্লি ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন ইন্টারভেনশন অফ মালনিউট্রিশন ক্যান বি এক্সপেক্টেড টু রেজাল্ট ইন ইমপ্রুভ আউটকাম। যদি অপুষ্টিটা আর্লিভাবে ডিটেক্ট করা যায়, একজন অসুস্থ রোগী, অসুস্থ বাচ্চা বা অসুস্থ একজন অ্যাডাল্টের যে তার মধ্যে ম্যালনিউট্রিশন আছে, যদি এটাকে ডিটেকশন করা যায় এবং এটাকে যদি প্রতিরোধ করার জন্য যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে এটার রেজাল্টটা খুব ভালো আসে। আউটকাম মানে রেজাল্ট, হ্যাঁ। আচ্ছা, ইন অ্যাডিশন আরও বলা যায় টু ইমপ্রুভমেন্ট ইন দ্য পেশেন্ট সেন্স অফ ওয়েলবিং, অর্থাৎ ভালোর দিকে যাচ্ছে, অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্যাটাস, হ্যাঁ, যে মানে সে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ, এই যে অনুভব করাটা আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি একজন রোগী। ডিফাইন ইমপ্রুভমেন্ট অফ সেলুলার কেমিস্ট্রি, এটা কেন হয়, এটা সেলুলার যে কেমিস্ট্রিগুলো আমার, অ্যান্ড এটার ইমপ্রুভমেন্টটা হচ্ছে, অ্যান্ড দেয়ার ফর অর্গান ফাংশন, এবং সাথে সাথে আমার অর্গানগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ অন হিলিং, আমার যে অন ছিল, আমার যে ক্ষত ছিল, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে শুকাচ্ছে, ভালো হচ্ছে, হ্যাভ বিন ডেমনস্ট্রেটেড। এগুলোর মাধ্যমে কিন্তু মানে যেমন আমার যে এখানে প্রবলেমটা ছিল, ধরো যে আমার হাত অবশ্যই হয়ে গেছিলো, আমার হাত, আমি আবার আমার হাতে সেন্স ফিরে পাচ্ছি, শক্তি ফিরে পাচ্ছি, আমার একটা অপারেশন হয়েছিল, এটা ঘাটা শুকিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে তোমার যে সাইকোলজিক্যাল ওয়েলবিং এবং তোমার ফিজিক্যাল যে ইমপ্রুভমেন্টের, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটেড, এগুলোর মাধ্যমে কিন্তু একজন রোগী বুঝতে পারে যে হি ইজ গোয়িং টু বি ওয়েল। ওকে, নাম্বার ওয়ান দেখো এখানে শুরু হচ্ছে তোমার 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে বোঝানো হচ্ছে কার্বোহাইড্রেট ইজ লিমিটেড অর মেবি, যেখানে আমরা বলছি যে এটা স্টার্চ, এবং কার্বোহাইড্রেটটা কি ভেঙেই কিন্তু গ্লুকোজ হয়। এটা হচ্ছে সিএইচও দিয়ে, এখানে কার্বোহাইড্রেটের তিনটা ক্লাসের একটা হচ্ছে কার্বোহাইড্রেট, হ্যাঁ, হ্যাঁ, সিএইচও,
is limited or may be limited by the high frequency of glucose intolerance in critical ill patient. তাহলে আমাদের খুব এই সিএইচও যে তিনটা মলিকিউলটাকে আমার কি করতে হবে, খুব ব্যালেন্স করে একজন অসুস্থ রোগীকে অ্যাডমিনিস্টার করতে হবে, বা যেটা আমার অরালি করি বা আমি যেটা প্যারেন্টেরাল করি মানে ইনজেকশনের মাধ্যমে করি, কিন্তু আমাকে কি করতে হবে, কারণ আমার তার গ্লুকোজ টলারেন্স লেভেলটাকে আমার ব্যালেন্স করতে হবে। আমি এর আগের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি এখন এই আলোচনাতে যাব না। গ্লুকোজ টলারেন্স লেভেল, দ্য পেশেন্ট হুজ গ্লুকোজ ইউটিলাইজেশন রেট ইজ 4 গ্রাম মোল maybe need to limit CHO intake and supplement the calories intake fat. হ্যাঁ, তাহলে যখন বলছে যে একজন পেশেন্টের যে গ্লুকোজ ইউটিলাইজেশন রেটটা যদি 4 গ্রাম মোলে পার মোলে যদি 4 গ্রাম হয়, এটা তার কি হবে, সিএইচও তিনটা মলিকিউল যেটা আমি বললাম এটাকে নিতে হবে, অ্যান্ড সাপ্লিমেন্ট দ্য ক্যালোরি ইনটেক ফ্যাট, এবং তার সাথে সাপ্লিমেন্ট ক্যালোরি ইনটেক ফ্যাট নিতে হবে। 2 নম্বর, প্রোটিন হেল্পস দ্য পেশেন্ট টু মেনটেন দ্য টোটাল বডি ওয়াটার অর অসমোটিক প্রেশার। এর আগেও এ নিয়ে আলোচনা করা হয়েছে অসমোটিক প্রেশার কি গত ক্লাসে, তোমরা এটা জানো। প্রোটিন হেল্পস দ্য পেশেন্ট টু মেনটেন, তাহলে প্রোটিন কী করছে, অসমোটিক প্রেশারকে মেনটেন করছে এবং রোগীকে কি করছে সেটাকে হেল্প করছে তার অসমোটিক প্রেশারটা মেনটেনে। ইট অলসো কনসার্ন উইথ বডি ইমিউন মেকানিজম, অল ভেরি ওয়েল। এটা মানুষের আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা মেথড আছে, মেকানিজম, শরীরের মধ্যে যে ক্রিয়াটা তৈরি হচ্ছে, কেমিক্যাল যে রিয়াকশানটা তৈরি হয়, টি সেল আর বিভিন্ন ধরনের সাইটোকাইন যে স্টর্মগুলো হচ্ছে সেগুলো ইমিউন সিস্টেমের সাথে জড়িত। তো এগুলো কি করে, এটা হচ্ছে এই প্রোটিনটা হচ্ছে ইমিউন মেকানিজমের সাথে অনেক বেশি সাহায্য করে। এটা অলসো সিনথেসাইজ অ্যান্টিবডিজ, হরমোনস অ্যান্ড কগুলেশন ফ্যাক্টরস। সিনথেসিস কথাটা মানে হচ্ছে কম্বিনেশন করে, বাঁধে অ্যান্টিবডিজকে, হরমোনসকে, কগুলেশন ফ্যাক্টর তো জানো, যেটা হচ্ছে আমাদের ব্লাড যেটা কোগুলেট হয়ে যায়, জমাটবদ্ধ না হয়, সেটা যদি একটা ব্যালেন্সের মধ্যে থাকে, কখন সেটা কোগুলেশন হবে সেটারও একটা কন্ডিশন আছে। সেগুলো কি করে, এই প্রোটিন কি করে, এগুলোকে খুব সাহায্য করে এগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে। ইন দিস ওয়েজ প্রোটিন হেল্পস দ্য ইল পেশেন্ট। ঠিক এভাবেই তাহলে একজন অসুস্থ রোগীর প্রোটিন কতটুকু দরকার, দেখো ইমিউন সিস্টেমে কাজ করছে, তারপরে অ্যান্টিবডির হরমোনকে সিনথেসাইজ করছে, কগুলেশন ফ্যাক্টরে সে কাজ করছে, যদি কোনো অন থাকে সে ঘাটা শুকিয়ে যাচ্ছে, প্রোটিনটা নিলে কিন্তু ঘাটা খুব তাড়াতাড়ি শুকাবে, তা কোগুলেট হবে ব্লাডটা, এবং জায়গাটা কি হবে, খুব তাড়াতাড়ি হিল হবে। ওকে, নাম্বার 3, দ্য ভলিউম অফ ফ্লুইড প্রোভাইডস উইথ দ্য, আমরা কিন্তু কোন প্রশ্নটা পড়ছি, আমি আবার একটু যাচ্ছি যে আমার একজন অসুস্থ রোগীর পুষ্টি কেন দরকার হয়। হ্যাঁ, পুষ্টি বলতে আমরা এখন প্রোটিন দেখলাম, কার্বোহাইড্রেট দেখলাম, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখছি, পয়েন্টগুলো আমরা এগোচ্ছি। আমরা এখন 3 নম্বর পয়েন্টে আছি, দ্য ভলিউম অফ ফ্লুইড প্রোভাইডস উইথ দ্য নিউট্রিশন শুড বি সাপ্লাই টু দ্য পেশেন্ট নিড। যে ফ্লুইডটা আমি দিব, যে খাবারটা আমি তাকে দিব, সেটা ডিপেন্ড করবে তার কতটুকু পুষ্টি, একজন রোগীর কতটুকু দরকার তার উপরে, তার ভলিউমটা ডিপেন্ড করবে। হ্যাঁ, নিডটা হবে তার সাপ্লাইয়ের উপরে, যে তার কতটুকু নিড এবং তার আমার কতটুকু সাপ্লাই। 4 নম্বর দেখো বলছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফরাস আর অ্যাডমিনিস্ট্রার্ড। আমরা বলেছিলাম যে 6টা জিনিস আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এখানে 4 দেখো কটা, 1 2 3 4, অলরেডি 5টার কথা বলছে। আর অ্যাডমিনিস্ট্রার্ড অ্যাট স্ট্যান্ডার্ড মেনটেনেন্স রেট অ্যান্ড মনিটর টু অ্যাভয়েড মেজর ইমব্যালেন্স। তাহলে যতটুকু প্রয়োজন স্ট্যান্ডার্ড একজন অসুস্থ রোগীর, যতটুকু দিলে তার ততটুকু কাজ করবে, আধিক্য হয়ে যাবে না, আধিক্য হলে আবার মানে অ্যাবনর্মাল রিয়াকশন হবে। জাস্ট আমাকে একটা ব্যালেন্স করে তাকে কি করতে হবে, অ্যাডমিনিস্টার করতে হবে, সেটা আমার ইনজেকশনের মাধ্যমে হোক, স্যালাইনের মাধ্যমে হোক, ওরালি হোক, অসুস্থ রোগীর এটা ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, এবার আসো 5 নম্বর, অ্যান্টিবডিজ ক্যান সাপ্রেস দ্য গ্রোথ অফ ইন্টেস্টিনাল মাইক্রোবায়াল ফ্লোরা। অ্যান্টিবডিজ ক্যান সাপ্রেস মানে হচ্ছে, সাপ্রেস মানে তো বুঝে দমন করে দেয়, দ্য গ্রোথ অফ ইন্টেস্টিনাল মাইক্রোবায়াল ফ্লোরা। ইন্টেস্টিনাল মাইক্রোবায়াল ফ্লোরা আমি একটু বলি, আমাদের পেটের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, আমাদের 100 ট্রিলিয়ন, চিন্তা করো 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে আছে, প্রত্যেকটা পেটের রোগের, এবং এরা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো হজমে খুব সহায়তা করে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া, এটাকে আমরা বলি মাইক্রোবায়াল ফ্লোরা। এটা কিন্তু নট হার্মফুল ফর দ্য বডি, এটা কোনো ডিজিজ ক্রিয়েট করে না। ঠিক আছে, এরকম কিছু আমাদের ফ্লোরা আছে, এটা ব্যাকটেরিয়া আর কি, বুঝছো। তাহলে কি হচ্ছে, অ্যান্টিবডিজ ক্যান সাপ্রেস দ্য গ্রোথ অফ ইন্টেস্টিনাল মাইক্রোবায়াল ফ্লোরাকে কি করা যায়, বৃদ্ধিটাকে সে আটকিয়ে দেয়, সাপ্রেস করে। এখন ধরো এর মধ্যে যে মাইক্রোবায়াল ফ্লোরার মধ্যে আবার কিছু কিছু আছে যেগুলো কি হবে, যেগুলো কিন্তু তোমার বিনাইন, হ্যাঁ, সেটা কি হার্মফুল হবে, বুঝছো। তখন কি হবে, সেই ইন্টেস্টিনাল অ্যান্টিবডিজের মাধ্যমে সেই ফ্লোরাগুলোকে
কি করা হয়, রিটার্ডেড করে দেওয়া হয়, সাপ্রেস করা হয়। 6 নম্বর, এই অসুস্থ রোগীর জন্য তার জাস্ট বুঝে যেটা আমার আমার এটা কোন অ্যান্টিবডিটা দিব এবং কোন কেমিক্যাল রিয়াকশান সেটা করবে শরীরের মধ্যে, সে কোন মাইক্রোবায়াল ব্যাকটেরিয়াটা, সে কোন ব্যাকটেরিয়াটা তার কোন রোগকে সে কী করছে, ইনিশিয়েট করে দিচ্ছে, উদ্দীপ্ত করে দিচ্ছে, তাহলে সেই অ্যান্টিবডি কিন্তু ঠিক ওই পার্টিকুলার রোগের বিরুদ্ধেই, সে পার্টিকুলার ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই সে কী করবে, কাজ করবে। 6. ভিটামিন এ কিপস অ্যান ইম্পর্টেন্ট রোল অফ টু প্রিভেন্ট নাইট ব্লাইন্ডনেস। রাত কানা রোগ ভিটামিন এ হবে জেরোপথালমিয়া তোমরা জানো, একটু পরে তোমরা একটু ইমেজটা দেখাবো আমি। অ্যান্ড স্টোমাটাইটিস ডিজিজ, জেরোপথালমিয়া স্টোমাটাইটিসটা আসলে আমরা দেখি এটা কী হয়, ভিটামিন এ নিলে আমরা এটা হবে না। জেরোপথালমিয়া দেখো যে একটা চোখ দেখো, সেটা হচ্ছে যে তোমার কনজাংটিভিটা বা যা কর্নিয়াটা কী হয়, এটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে একটা কন্ডিশন শুরু হয় জেরোপথালমিয়া যেটাকে বলা হয়। দেখো তোমরা, দেখা যাচ্ছে অবশ্যই, এটা হচ্ছে জেরোপথালমিয়া। 7 নম্বর আসো, ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট এসেন্সিয়াল টু প্রিভেন্ট রিকেটস ডিজিজ ইন ইনফ্যান্ট। রিকেটস ডিজিজ মানে পা বাঁকা, হাত বাঁকা, হ্যাঁ, ওই যে তোমার হাড় থেকে এটা হয়, হাড়টা সোজা থাকে না, অর্গান, আমাদের যে শরীরে যে স্ট্রাকচার আছে, আমাদের ফ্রেমটা, আমাদের যে মানব দেহটা, এটার এটার এটা এটা এই স্ট্রাকচারটা কী হয়, ডিফর্ম হয়ে যায়, এটা হচ্ছে রিকেটস। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন ডি, এটা দরকার এই রিকেটস থেকে বাঁচার জন্য, একটা শিশুদের বেশি হয়। ভিটামিন কে প্রিভেন্ট হেমাচুরিয়া, ইউরিয়া মানে তো জানো, ইউরিয়া মানে হচ্ছে তোমার ইউরিন, আর হেমা হচ্ছে রক্ত, রক্তস্রাব। ইকোলাই ইনফেকশন, যেটা ইকোলাই আমাদের পেটের মধ্যে, যেটা একটু আগে যেটা বললাম, ইকোলাই, অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, ইকোলাই ইনফেকশন আমাদের পেটের মধ্যে প্রচুর আছে, এটা ইন্টেস্টাইনের মধ্যে ইকোলাই। আচ্ছা, 9, ভিটামিন সি প্রিভেন্টস স্কারবি ম্যালনিউট্রিশন, স্কারবি থেকে বাঁচাবে। আচ্ছা, আমরা দেখি রিকেটস দেখো, রিকেটস হচ্ছে বাচ্চা এই দুটো পা কিন্তু সোজা না, একটু বাঁকা, এটা হচ্ছে তোমার একটা সিমটম, হ্যাঁ, রিকেটসের। এটা কার অভাবে হয় বলছো, ভিটামিন ডি এর অভাবে। If nutritional support is provided over prolonged period of time or in specific circumstances of a man, that can prevent from many disease. যদি নিউট্রিশন সাপোর্টটা অনেক দীর্ঘদিন যাবৎ যদি একজন অসুস্থ রোগকে দেওয়া হয় এবং একটা স্পেসিফিক সার্কামস্টেন্সে দেওয়া হয়, যে একটা কারণে এই কারণে আমি পুষ্টি দিচ্ছি অফ এ ম্যান, একটা প্ল্যান করে, দ্যাট ক্যান প্রিভেন্ট ফ্রম মেনি ডিজিজ, তাকে কিছু ওই রোগ থেকে তো রক্ষা করবে, সে অন্যান্য রোগ থেকে সে পরিত্রাণ পাবে। সো নিউট্রিশনাল সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পেশেন্ট। ওকে, তাহলে আমরা দেখো কতগুলো, আমরা এখানে প্রায় 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যে একজন অসুস্থ রোগীকে কেন নিউট্রিশনাল সাপোর্টটা দিতে হবে, তার কেন পুষ্টিকর খাবারের প্রয়োজন হবে। এটা ছিল আমাদের আজকের এই প্রশ্নের উত্তর। সেবার আসে আমরা পরের প্রশ্নে চলে যাই। রাইট ডাউন দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ এ বার্ন পেশেন্ট। আমরা এখন বার্ন পেশেন্টের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টে যাব। একজন পোড়া রোগী, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ এ বার্ন পেশেন্ট, একজন পোড়া রোগীর নিউট্রিশনাল রিকোয়ারমেন্টে কেন দরকার। দেখো, নাম্বার 1, এখান থেকে নাম্বার 1 হচ্ছে বার্ন কজ এক্সটেন্সিভ এভাপোরেশন অফ ওয়াটার লসেস, প্রচুর পানি বের হয়ে যায় শরীর থেকে। মেটাবলিজম ইনক্রিজেস 100% অ্যাভাব নর্মাল থেকে, মেটাবলিজমটা কী হয়, 100% অ্যাভাব নর্মাল থেকে ইনক্রিজ হয়ে যায়। গ্লাইকোজেন স্টোর ইজ ডিপ্লিটেড, শেষ হয়ে যায়, আর প্রচুর মেটাবলিজম তো ইনক্রিজ হয়ে গেছে, যে গ্লাইকোজেনটা খরচ হতে থাকে, হ্যাঁ, গ্লুকোজটা, গ্লাইকোজেন স্টোরটা কী হয়, শেষ হয়ে যায়, যেটা জমা যে গ্লুকোজটা থাকে সেটা শেষ হতে থাকে। ফ্লুইড, ইলেকট্রোলাইটস, প্রোটিনস অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস আর লস্ট থ্রু বার্ন এরিয়াস থেকে, ফ্লুইড যায়, ইলেকট্রোলাইটস যায়, প্রোটিনস যায়, আদার নিউট্রিয়েন্টসগুলো ওখান থেকে কী হয়, বার্ন এরিয়া থেকে কী হয়, এটা লস হতে থাকে। বুঝতে পেরেছো? 2 নম্বর, ফার্স্ট 12 to 24 আওয়ার্স, প্রথম 12 থেকে 24 ঘন্টা রিপ্লেস ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট প্যারেন্টালি তো বুঝো চামড়ার উপর থেকে যায়, হ্যাঁ। রিকোয়ার্ড 3 to 5 লিটার্স ডেইলি, 3 থেকে 5 লিটার প্রয়োজন দরকার। ফর দ্য ফার্স্ট 24 আওয়ার্স হাফ অফ দ্য ক্যালকুলেটেড ভলিউম ইজ গিভেন উইথিন 8 আওয়ার্স। ফর দ্য ফার্স্ট 24 আওয়ার্স হাফ অফ দ্য ক্যালকুলেটেড ভলিউম ইজ গিভেন, এই যে 3 থেকে 5 লিটারের অর্ধেক দিতে হবে গিভেন উইদিন 8 ঘন্টার মধ্যে। রিমেইনিং ফ্লুইড ইজ গিভেন ওভার দ্য 16 ঘন্টা। তাহলে 3 8 24কে প্রথম 8 ঘন্টা দিতে হবে অর্ধেক, আর পরের 8 ঘন্টা দিতে হবে ভাগ করে, 8 ঘন্টা 8 ঘন্টা থেকে ওই অর্ধেককে আরও 2 ভাগে ভাগ করতে হবে। 3 নাম্বার, আমার রিকোয়ার কত, 3 থেকে 5 লিটারকে প্রথমে অর্ধেক করো, তোমার হবে 2.5 লিটার, তারপরে 2.5 লিটার হচ্ছে 8 ঘন্টা 8 ঘন্টা। 3 নাম্বার, during recovery period 48 to 72 hours maintain fluid and electrolyte and minimize loss of lean body। এরপরে বলছে যে রিকভারি পিরিয়ড হচ্ছে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে মেনটেন ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা
করতে হবে অ্যান্ড মিনিমাইজ লস অফ লিন বডি টিস্যু। লস অফ লিন বডি টিস্যুটা হচ্ছে যে আমার বডি টিস্যু হচ্ছে আমার মাসেল, আমার বোনের সাথে সম্পর্কিত, আমার টেন্ডন, আমার লিগামেন্টসের সাথে এই সম্পর্কিত লিন বডি টিস্যুটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কী করতে হবে, মিনিমাইজ লস, যাতে আমার লিন বডি টিস্যুটা যাতে আমার ক্ষতি না হয় অ্যান্ড বডি ওয়েটটা যাতে আমার কমে না যায়। তাহলে আমার এই 48 থেকে 72 আওয়ার্স আমার বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য যা আমার যে রকম পুষ্টিকর খাবার দরকার এবং যা করা দরকার প্যারেন্টালি আমাদের তাই করতে হবে একজন বার্ন পেশেন্টের সাথে। ওকে 3। আচ্ছা 4, এন্ড অফ পোস্ট বার্ন পিরিয়ড, অর্থাৎ পোস্ট বার্ন পিরিয়ড হচ্ছে জ্বালাপোড়া অবস্থাটা শেষ হয়ে গেছে, রিপ্লেস নিউট্রিশনাল লস, যে রিপ্লেস নিউট্রিশনাল পুষ্টি যে অভাবটা হয়েছিল, যেটা বের হয়ে গেছিলো, এটাকে রিপ্লেস করে দেওয়া অ্যান্ড প্রমোট ওয়াউন্ড হিলিং, এবং তখন কি করতে হবে, কত তাড়াতাড়ি সে ক্ষতটা শুকানো যায় সেটার ব্যবস্থা করতে হবে। 5, ওরাল ফ্লুইড ইজ গিভেন অনলি আফটার দ্য বাওয়েল সাউন্ড ইজ হার্ড। বাওয়েল সাউন্ড তো বোঝো, যেটা স্টেথোস্কোপ দিয়ে শুনতে হয়, বাওয়েল সাউন্ড যেটা আমার পেটের সাউন্ডকে বলা হচ্ছে, এটা হার্ড করার পরে যখনই সেটা নিড হবে তখনই কিন্তু আমাকে ওরাল ফ্লুইডটা দিতে হবে। 6 নাম্বার, প্রোভাইড 2 GM গ্রাম পার কিলোগ্রাম অফ ওয়েট প্রোটিন। হ্যাঁ, আমার ওয়েট প্রোটিন, আমার ওয়েটের প্রতিটা পার কিলোগ্রামের অনুযায়ী আমাকে 2 গ্রাম করে আমাকে প্রোটিন দিতে হবে। কাকে, একজন বার্ন রোগীকে। 7 নাম্বার, ক্যালোরি রিকোয়ারমেন্ট ইজ ক্যালকুলেটেড অ্যাজ, যেমন ধরো যে তারপরে কত ধরনের একজন পোড়া রোগীর কতটুকু ক্যালোরি দরকার হয়, 25 ক্যাল মানে 2500 ক্যালোরি প্লাস কিলোগ্রাম প্রি বার্ন বডি ওয়েট, অর্থাৎ কিলোগ্রাম প্রি বার্ন বডি ওয়েট মানে পোড়ার আগে তার যে বডি ওয়েটটা ছিল ওইটা পূরণ করতে হবে, প্লাস 40 কেকেল 400 কিলো ক্যালোরি তার সাথে যোগ করতে হবে, তার সাথে পূরণ করতে হবে প্রেজেন্ট বার্ন এরিয়া, এবং প্রেজেন্ট বার্ন এরিয়ার যেটা তোমার ওয়েটটা সেটা কি করতে হবে, তার সাথে যোগ করতে হবে। ইন সিভিয়ার বার্ন ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং ইজ গিভেন আফটার বাওয়েল সাউন্ড ইজ হার্ড। প্রচুর মানে মারাত্মক অবস্থায় ন্যাসোগ্যাস্ট্রিক, যে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে যে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, ওটা মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাথে লিঙ্ক করে যে খাবারটা দেওয়া হয়, এটা কি করতে হবে, বাওয়েল সাউন্ড শোনার পরপরই এটা চালু করে দিতে হবে। প্যারেন্টেরাল সেন্ট্রাল জুগুলার ফেমোরাল কাট ডাউন ইজ ডান টু প্লেস ফ্লুইড। এটা বিভিন্ন এই যে এই কথাগুলোর মানে হচ্ছে, এগুলো ছবি দেখালে বুঝতে পারবো, মানে এটা ডিপেন্ড করতেছে তোমাকে পুষ্টি দেওয়া, তোমার শরীরের মধ্যে এনার্জি দেওয়া, খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেথড আছে, যে বললাম না যে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে, তবে গলা ফুটো করে, অনেক ধরনের আছে। তো এগুলো কি করতে হবে, এগুলো কাট ডাউন ইজ ডান টু রিপ্লেস ফ্লুইড। তখন যখন নর্মাল অবস্থায় যখন চলে আসবে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে যখন খাবার যাবে, তখন অনন্য যে অংশ থেকে যে পুষ্টিটা আমার শরীরের ভিতরে যাচ্ছিল, তখন সেগুলোকে কি করতে হবে, সেগুলো রিপ্লেস করে দিতে হবে। ওকে, এই 7টা পয়েন্ট ছিল আমার বার্ন রোগীর। আসো এবার, হোয়াই উই ক্যালকুলেট দ্য নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ ফুডস। হ্যাঁ, আমরা কিভাবে ক্যালকুলেট করব আমার একটা খাবারের মধ্যে নিউট্রিয়েন্টটা আমরা কিভাবে আমরা নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ ফুড, হ্যাঁ, ক্যালকুলেট করব, কন্টেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, নাম্বার 1, টু কম্পেয়ার দ্য নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ ডিফারেন্ট ফুডস অ্যান্ড টু ডিসাইড হুইচ ফুডস আর গুড সোর্স অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড হুইচ গিভ বেস্ট ভ্যালু ফর মানি। আপনি মানে জানতে হবে যে আমার খাবার এবং আমার টাকা, মানে আমি কত আমার বাজেটের মধ্যে, আমার যে বাজেট রয়েছে, আমার যে টাকা রয়েছে, টাকার মধ্যে আমি এই টাকা দিয়ে আমি কতটা উচ্চ প্রোটিন বা পুষ্টিগুণ সম্পন্ন খাবার পেতে পারি, সেটা প্রথমে কি করতে হবে, আমাকে হিসাব করতে হবে, ডিসাইড করতে হবে যে আমার যা আছে তার মধ্যে আমি পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিনে খাবো। 2, to find out the nutrients value of different weight of raw and cooked food and meats। আমাকে দেখতে হবে যে রান্না করা খাবার, কাঁচা খাবার এবং খাবারের মধ্যে কোনটার মধ্যে আমার কতটুকু পুষ্টিগুণ আছে, পুষ্টি উপাদান আছে, নিউট্রিয়েন্ট ভ্যালু আছে, সেটা আমাকে আগে দেখতে হবে। 3 নাম্বার, টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস এ পারসন অর গ্রুপ অফ পিপল ইটস অ্যান্ড ওয়েদার ইট ইজ এনাফ টু কভার দেয়ার নিউট্রিয়েন্ট। এখন তোমার পরিবারে বা আমার পরিবারে যতজন লোক আছে, প্রত্যেকটা লোকের তো কতটুকু তাদের পুষ্টির দরকার, এবং তাদের পুষ্টির দরকার জন্য কী পরিমাণ খাবার দরকার এবং কেমন খাবার দরকার, সেটা কি করতে হবে, আমাকে চাহিদাটা আগে বুঝতে হবে। টু প্ল্যান মিলস অ্যান্ড ডায়েটস হুইচ প্রোভাইড পার্টিকুলার অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস। আমাকে প্ল্যান করতে হবে, আমি একটা বাজেট করব, আমি পেপার ওয়ার্ক করবো, আমি কি খাবো প্রতিদিন, প্রাত্যহিক, আমার সাপ্তাহিক বাজার, আমার মাসিক বাজার, আমার প্রতিদিনের বাজার, আমি একটা করে নিব যে আমরা এই সপ্তাহে এই কয়দিন মিট খাবো, সপ্তাহে এই কয়দিন ফিশ খাবো, সপ্তাহে ডিম খাবো, এই কয়দিন এই কয়জন খাবে। দ্যাট মিনস আমার ডায়েটটা, আমার ডায়েটারি যে চার্টটা আমাকে কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, প্ল্যান করতে হবে আমার সেই পুষ্টি উপাদান পাওয়ার জন্য। ওকে, এইটা ছিল আমার 4টা পয়েন্ট। সেটা কি নিয়ে আলোচনা ছিল, যে আমরা কিভাবে
আমরা হিসাব করতে পারি আমাদের নিউট্রিয়েন্ট খাবারগুলো? এটা ছিল প্রশ্ন। এটার 4টা পয়েন্ট দিয়ে উত্তর শেষ করে দেওয়া হয়েছে। এবার আসো, হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য ডেইলি ক্যালোরিজ রিকোয়ারমেন্ট। আমাদের প্রাত্যহিক যে ক্যালোরিজ দরকার হয় আমরা সেটা কিভাবে ক্যালকুলেট করব? তোমার ওয়েট, তারপরে 1 ক্যালোরি ইন্টু 24 আওয়ার, 24 আওয়ার্স। তাহলে তোমার ওয়েট পূরণ 1 পূরণ 24 হয়ে গেল। তাহলে তোমার ওয়েটে যতটুকু, তার সাথে 1 পূরণ মানে হচ্ছে 1 ক্যালোরি আর তোমার ওয়েট, এবং তার সাথে 24 পূরণ। তার মানে এটা নর্মালি তুমি যদি এভাবে না করে, যদি তোমার যতটুকু ওয়েট আছে ওটার সাথে 24কে পূরণ দিয়ে দাও, তাহলে তুমি বুঝে ফেলবে যে 24 আওয়ার্সে তোমার কতটুকু, সারাদিনে একদিনে তোমার কতটুকু ক্যালোরি দরকার। তাহলে তোমার ওয়েট যদি 50 হয়, তাহলে 24 দিয়ে পূরণ করে দেখে নাও যে তোমার সারাদিনে এতটুকু ক্যালোরি দরকার। এবার আসো, ইনুমিরেট দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অফ ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন। বাচ্চা এবং শিশুদের, হ্যাঁ, শিশু বাচ্চাদের যেমন এখানে বলছে যে KEL, তো আমি একটু আগে বলছি যে কেকেল পার কেজিতে, একদিনে কেকেল পার কেজিতে দেখো 108 ক্যালোরি হচ্ছে পার কেজি। বাচ্চা যদি 0 থেকে 6 মাসের বাচ্চা যদি সে 5 কেজির থাকে, 6 মাসের বাচ্চা তার 5 কেজি হবে না, 3 কেজি থাকে, 2.5 কেজি থাকে, তাহলে তার ওই পার কেজিতে তার কত দরকার হবে? 108। তাহলে 108 2 কেজি থাকলে তাহলে 216, 3 কেজি থাকলে 348, ঠিক এভাবে হিসাব করতে হবে। হ্যাঁ দেখো, 6 থেকে 12 মাসের 115, 1 থেকে 3 বছরের 1240, 4 থেকে 6, এটা তোমরা মুখস্থ করে নিও। হ্যাঁ, বয়েজ গার্লস আলাদা করে দেওয়া আছে। 10 থেকে 12 বছর হচ্ছে 2190 ক্যালোরি। হ্যাঁ, এটা এখানে দেওয়া হয়েছে, এটা একেবারে পুরোটাই হিসাব করে দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, মানে একটা এস্টিমেট ওজনটা ধরে এটা একদিনের পুরোটা এস্টিমেট করে দেওয়া হয়েছে যে তার প্রাত্যহিক কত কেজি দরকার। দেখো এখানে গার্লস বয়স 13 থেকে 15, বয়স 16 থেকে 18, এবং গার্লস 16 থেকে 18। এটা হচ্ছে 16 থেকে 18, যেটা টিনেজ বলি আমরা, যেটাকে 2640 লাগছে ছেলেদের, এবং মেয়েদের লাগছে 2060। মেয়েদের একটু ক্যালোরি কম লাগে, হ্যাঁ, ছেলেদের তুলনায়। এবার আসো, ইনামুরেট রিকমেন্ডেড এনার্জি রিকোয়ারমেন্ট ফর মেল অ্যান্ড ফিমেল। এখন বাচ্চা ছেলে মেয়ে দেখলাম, ছোট বাচ্চা চাইল্ডদের দেখলাম একেবারে 0 বয়স থেকে 18 বছর পর্যন্ত। এখন আমরা দেখবো অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল। এবার অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল হচ্ছে, মেল যদি 55 কেজি ওজন থাকে তাহলে তার লাগতেছে প্রতিদিন 2400, হ্যাঁ, কেকেল। আর ফিমেল হচ্ছে 1900, দেখেছো, 1900 আর 2400। আবার প্রেগনেন্ট মাদের একটু বেশি লাগবে, তার লাগবে 200 ক্যালোরি, তারপরে যোগ করে দিতে হবে, তাহলে 1900 আর 200 হচ্ছে 2100 তাদের প্রাত্যহিক প্রয়োজন হচ্ছে। আবার ল্যাকটেটিং মাদার, যার বাচ্চা আছে তাকে দুধ খাওয়াচ্ছে, মানে করাচ্ছে, ল্যাকটেটিং করাচ্ছে, তাহলে তার আরও 400 ক্যালোরি যোগ করতে হবে, তাকে আরও ইনটেক করতে হবে। তারপরে ইনফ্যান্ট, যে 0 থেকে 6 মাসে যদি থাকে 1200 ক্যালোরি, ইনফ্যান্ট হচ্ছে 7 থেকে 12, 100 ক্যালোরি। এবার দেখো, এটা ছিল একটা চার্ট আমরা দেখলাম। এটা কাদের ছিল? মেল এবং ফিমেল, অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেলের। তোমার বইতে পাবে, বইতে দেওয়া আছে। এরপরে আসো, রাইট ডাউন দ্য প্রবলেম রিলেটেড টু এনার্জি ইনটেক। আমরা যে প্রতিদিন যে এনার্জি ইনটেক মানে হচ্ছে ইনগাল্প করা, কনজিউম করা, খাওয়া নেওয়া, যে আমার দেহের মধ্যে যে আমি নিচ্ছি, দিস ইজ কল্ড ইনটেক। হ্যাঁ, healthy people can consume foods low in nutrition in moderation, as these enhance palatability and give energy when required. দেখো কি বলছে, একজন সুস্থ সবল ব্যক্তি ক্যান কনজিউম, নিতে পারে, ফুড লো ইন নিউট্রিশন, মানে যেটার মধ্যে ফুডস লো আর কি, ইন নিউট্রিশন, পুষ্টি উপাদান যেটাতে লো আছে, ইন মডারেশন সেই হিসেবে, অ্যাজ দিস ইনহ্যান্স প্যালাটিবিলিটি অ্যান্ড গিভ এনার্জি ওয়েন রিকোয়ার্ড। তার মানে তার ওই হাই প্রোটিন হাই এনার্জি প্রয়োজন, সুস্থ স্বাভাবিক লোক, তার একটা ব্যালেন্স থাকার জন্য সে লো প্রোটিন নিউট্রিশন সে নিতে পারে। প্যালাটিবিলিটি যেন প্যালেট থেকে প্যালেট, মানে আমাদের, অ্যান্ড গিভ এনার্জি ওয়েন রিকোয়ার্ড, ইনহ্যান্স প্যালাটিবিলিটি, আমার যে মুখের যে স্বাদটা বাড়িয়ে দিবে, মানে আমার খাবার ইয়েটা কি বলে, মেন্টালিটিটা, বা আমার খাবার যে রিকোয়ারমেন্টটা সেকে বাড়ায় দিবে। হাউএভার দ্য আফটার এফেক্টস অফ এক্সেসিভ কনজিউমস আর, যদি এক্সেসিভ কনজামশন আমি করি, খুব বেশি খাই, অনেকে খাবার অভ্যাস, তাহলে কি হতে পারে দেখো। 1 নম্বর, এনার্জি ইনটেক ইজ গ্রেটার দেন দ্য আউটপুট। এনার্জি ইনটেক যেটা করবো ইজ গ্রেটার দেন দ্য আউটপুট, হুইচ ক্যান রেজাল্ট ইন দ্য কনভার্সন অফ কার্বোহাইড্রেট টু ফ্যাট। অর্থাৎ আমার আউটপুট মানে আমার বার্ন বেশি হচ্ছে না, আমি এনার্জি ইনটেক যতটুকু করছি এটা বড় আমার আউটপুটের চেয়ে, অর্থাৎ আমি যতটুকু এনার্জি নিচ্ছি কিন্তু ততটুকু বার্ন হচ্ছে না,
তখন কি হয়, সে কার্বোহাইড্রেটগুলো কি হয়, যখন বার্ন হয় না তখন সেটা কি হয়, ফ্যাট হয়ে যায়। এডিপোস টিস্যু, যে টিস্যুগুলো কি হয়, ফ্যাটি টিস্যু হয়ে যায়, লিডিং টু অবেসিটি। অবেসিটি মানে আমাদের স্থূলতা, আমরা মোটা হয়ে যাব। কথা বুঝেছ? 2 নম্বর, রিডিউসড ইনটেক মে কনসিকুয়েন্টলি রেজাল্ট ইন আদার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এই দেখো, কম খেলেও আরও সমস্যা। রিডিউসড মানে কমিয়ে দিলে, রিডিউসড ইনটেক মানে কম যদি খায়, মে কনসিকুয়েন্টলি রেজাল্ট ইন আদার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব দেখা যাবে। দাস ইম্পেয়ারিং দ্য প্রেজেন্ট নিউট্রিশনাল স্ট্যাটাস। তাহলে কী হবে, যে এখন বর্তমানে মনে করো যে একজন 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 লোকের শরীরে যতটুকু পুষ্টি উপাদান রয়েছে, সে যদি হঠাৎ করে খাবার কমিয়ে দেয়, তাহলে তার শরীরে কী হবে, এগুলোর ঘাটতি দেখা দেবে। ঠিক আছে? তাহলে বেশি খাওয়াও ফ্যাট হয়ে যাবে, বা কম খেলেও অপুষ্টিতে ভুগবে। আবার আরেকটা এখানে পয়েন্ট বলছে, দেখো, ওভারওয়েট ইজ এ মেজর প্রিডিসপোজিং ফ্যাক্টর। ওভারওয়েট টু ভেরিয়াস হেলথ প্রবলেম। প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে হচ্ছে তুমি নিজে বুঝতে যে আমি একটা রিস্কের মধ্যে আছি। দিস ইজ কল্ড প্রিডিসপোজিং ফ্যাক্টর। আমি একটা ফিজিক্যালি একটা, আমার হেলথটা রিস্কের মধ্যে আছে, এটা বোঝাই যাচ্ছে যে আমি হাঁটতে পারছি না, আমি এত মোটা হয়ে গেছি, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, আমি একটু হাঁটলে হাঁপিয়ে যাই। তাহলে দিস ইজ কল্ড প্রিডিসপোজিং ফ্যাক্টর টু ভেরিয়াস হেলথ প্রবলেম। এটা অন্যান্য আরও হেলথ প্রবলেমের সমস্যা করতে পারে। ক্যান বি কারেক্টেড বাই প্রপার সিলেকশন অফ ফুড। এটা কী হতে পারে, এটাকে আমরা ওভারকাম করতে পারি প্রপার সিলেকশন অফ ফুড অ্যান্ড লিটল ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আমরা এটাকে এখান থেকে, এই ওভারওয়েট থেকে পরিত্রাণ পেতে পারি। আসো আমরা, আমার মনে হয় এনার্জিটা আমরা শেষ করেছি, এনার্জি চ্যাপ্টারটা। এখন আমরা ডিফাইন রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স আরডিএ চ্যাপ্টারে যাচ্ছি। আজকে আমি ব্রেক দিব কি না আমি চিন্তা করতেছি, একবারই শেষ করে দিই। ডিফাইন্ড রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স আরডিএ। আরডিএ হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, মানে আমাদের কতটুকু, মানে একটা স্ট্যান্ডার্ড যে চার্ট আছে আমাদের কতটুকু নিতে হবে, ইনটেক করতে হবে। দেখো, দ্য টার্ম রিকমেন্ডেড ডায়েটারি ইনটেক ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, মানে পুষ্টির পরিমাণ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত ফর দ্য মেনটেনেন্স অফ হেলথ, মানে সুস্থ থাকার জন্য আমাদের যতটুকু পুষ্টির দরকার, ইন নিয়ারলি অল পিপল, প্রত্যেকটা লোকের জন্য সুস্থ থাকার জন্য যতটুকু পুষ্টির দরকার, সেটাকে বলা হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড ক্যালোরি ইনটেক পার ডে। আমরা যে পুষ্টি এবং ক্যালোরি প্রতিদিন গ্রহণ করি, কনসিডার্ড নেসেসারি ফর মেনটেন্স অফ গুড হেলথ, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা যে প্রতিদিন যে পরিমাণ পুষ্টি উপাদান বা ক্যালোরি গ্রহণ করি, সেটা হচ্ছে রিকমেন্ডেড কি অ্যালাওয়েন্স, আরডিএ, ডায়েটারি অ্যালাওয়েন্স। ওকে, হয়ে গেল। এবার আসো আমরা পরের প্রশ্নে যাই। এটা আরেকটা প্রশ্ন, এক্সপ্লেইন ফ্যাক্টরস অ্যাফেক্টিং আরডিএ। ফ্যাক্টরস অ্যাফেক্টিং, যেটাকে আরডিএকে, ডায়েটারি অ্যালাউন্সকে যেটা অ্যাফেক্ট করে, সেই ফ্যাক্টরগুলো কি? হ্যাঁ, অথবা প্রশ্নটা এরকম হতে পারে, ইনলিস্ট দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনার্জি রিকোয়ারমেন্ট, মানে যে এনার্জি, আমাদের যে পুষ্টির চাহিদা, আমাদের যে এনার্জির যে চাহিদা রয়েছে, সেটাকে কোন কোন কারণে সেটা আমাদের প্রভাবিত হয়, অ্যাফেক্টেড হয়। হ্যাঁ, প্রথমে আছে সেক্স। সেক্স হচ্ছে মেল না ফিমেল, কীভাবে এটা অ্যাফেক্টেড হয়? দেখো, ইন জেনারেল রিকোয়ারমেন্ট ইজ মোর মেন দেন ওমেন। সাধারণত একজন, এখানে বলছে সেক্স ক্ষেত্রে হচ্ছে, আমি জেন্ডার বলছি, সাধারণত একজন পুরুষের নারীর চেয়ে বেশি প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? আমাদের পুষ্টির, আমাদের ডায়েটের, আমাদের ডায়েটারি অ্যালাউন্সের। এজ দেখো, অ্যাডাল্ট মেন অ্যান্ড উইমেন রিকোয়ার নিউট্রিয়েন্ট ফর মেনটেনেন্স, ওয়ারেজ ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন রিকোয়ার ইট ফর গ্রোথ। আমাদের যারা প্রাপ্তবয়স্ক, তাদের বেঁচে থাকার জন্য, মানে তাদের তো শরীরটা তো গ্রোন আপ হয়ে গেছে, এখন তো শরীরের অর্গানগুলো গ্রোন আপের জন্য তারা পুষ্টির দরকার নাই, শুধুমাত্র বেঁচে থাকার জন্য এবং তার প্রতিদিনের অ্যাক্টিভিটিসের জন্য যে যতটুকু ফুয়েল দরকার, যেহেতু যতটুকু এনার্জি দরকার, সেটা বার্ন করার জন্য তার আমাদের যতটুকু দরকার, আমাদের ততটুকু প্রয়োজন। আর যেখানে বাচ্চারা এবং শিশুরা, যাদের বাড়ন্ত বয়স, তাদের কিন্তু রিকোয়ারমেন্টটা, এনার্জিটা কী জন্য দরকার? তাদের শরীরটা যাতে বেড়ে ওঠে সুস্থভাবে, বাড়ন্ত শরীর, তাদের এই মেনটেনেন্সের জন্য তাদের এনার্জি দরকার। নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট ডিউরিং চাইল্ডহুড আর প্রপোর্শনাল টু গ্রোথ রেট। হ্যাঁ, এটা আমার একটা অনুপাত আছে, যে আমার পুষ্টিটা আমার বৃদ্ধির সাথে, আমার আমার দৈহিক বৃদ্ধিটা, একটা বাচ্চার দৈহিক বৃদ্ধিটা তার পুষ্টি অনুপাতে, তার বয়স অনুপাতে ঠিক হচ্ছে কিনা, তার উপর ডিপেন্ড করে তার পুষ্টি উপাদানটা। এরপর আসো বডি ওয়েট। বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, যেমন অ্যামং অ্যাডাল্ট রিকোয়ারমেন্ট আর রিলেটেড টু বডি ওয়েট অ্যান্ড সাইজ। মানে অনেক সময় দেখা যায় যে অনেক লম্বা মানুষ, 6 ফিট, 6.5 ফিটের মানুষের কিন্তু প্রচুর খাবারের দরকার হয়, কারণ
এটা বডি ওয়েট এবং বডির যে তোমার সাইজের উপরে তোমার ক্যালোরিটা ডিপেন্ড করে। যত বেশি বড় সাইজ তত বেশি ক্যালোরির প্রয়োজন। ফিজিওলজিক্যাল স্টেটস দেখো, ফিজিওলজিক্যাল স্টেটস যে কি বলছে, ডিউরিং মেনস্ট্রুয়েশন, সবারই হয় এটা, এটা একটা মান্থলি একটা ন্যাচারাল সাইকেল। প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, প্রেগনেন্সির সময় হয় এবং ল্যাকটেশনের সময় উইমেন রিকোয়ার সাম নিউট্রিয়েন্ট। এই তিনটা ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, এ সময় কী হয়, নারীদের খুব বেশি পুষ্টির দরকার হয়, মোর দ্যান দ্য নর্মাল টাইম। স্বাভাবিক সময়ের চেয়ে আরও বেশি পুষ্টির দরকার। তোমরা স্বাভাবিকভাবে নিজেও বোঝো, মেনস্ট্রুয়েশনে বের হয়ে যাচ্ছে, তারপর প্রেগনেন্সিতেও তোমার তোমার ফেটাসকের প্রয়োজন হচ্ছে, ল্যাকটেশনেও তো তোমার তুমি যদি না খাও তাহলে তোমার দুধ হবে না, তুমি তো বাচ্চাকে দিতে পারবে না। তো সেটা হচ্ছে তোমার ব্রেস্ট মিল্কটা তোমার পুষ্টির উপর ডিপেন্ড করছে, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনটা পুষ্টির উপর ডিপেন্ড করতেছে, তাহলে এইভাবে ইউ ক্যান ল্যাকটেট ইউর বেবি। তারপর হচ্ছে দেখো, রিকোয়ারমেন্টস অফ স্পোর্টস পারসন অ্যান্ড অ্যাথলেটস হু পারফর্ম হাই লেভেল অফ এক্সট্রিম অ্যাক্টিভিটি আর হাই সাম টাইম 2-3 টাইমস দ্যান নর্মাল টাইমস। মানে নর্মাল সময়ের চেয়ে যদি তুমি হঠাৎ করে দৌড়াদৌড়ি শুরু করে দাও, এক্সারসাইজ শুরু করে দাও, তাহলে তোমার কী হচ্ছে, তোমার ফুয়েলটা, তোমার এনার্জিটা অনেক বেশি বার্ন হচ্ছে। যেন একজন স্পোর্টস পারসনের কিন্তু একজন স্বাভাবিক মানুষের চেয়ে ডাবল বা অনেক সময় 3 গুণ খাবারের বেশি প্রয়োজন হয়। খাবার মানেই তো এনার্জি। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অবশ্য খাবার মানে এনার্জি না, আমি যদি উল্টাপাল্টা খাবার খেলি তো আর সেটা এনার্জি হবে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিও এখানে এক ধরনের ফ্যাক্টর হিসাবে কাজ করে। দেখো, সেডেন্টারি পারসন নিডস মাচ লেস নিউট্রিয়েন্টস দ্যান আ মডারেট টু সিভিয়ারলি অ্যাক্টিভ পারসন। একজন অ্যাক্টিভ পারসন যে সারাদিন অফিসে যাচ্ছে বা বাসায় আসতেছে, বাজার করতেছে, মানে সে অ্যাক্টিভ, একটা কাজের মধ্যে সে আছে, হ্যাঁ, তার কিন্তু বেশি পুষ্টির দরকার। সেডেন্টারি পার্সনের মধ্যে হচ্ছে যার কোনো কাজ নাই, সে সব সোফায় বসে সারাদিন টিভি দেখছে এবং সে তার কোনো কাজ নেই আর কি, জাস্ট জাস্ট পাসিং হিজ অর হার টাইম ইন আইডলনেস। বুঝতে পেরেছো? এই ধরনের লোকের চাইতে যারা অ্যাক্টিভ লোক তাদের কিন্তু নিউট্রিয়েন্টের দরকারটা বেশি হয়, এটা একটা ফ্যাক্টর। এনভায়রনমেন্ট দেখো, এনভায়রনমেন্টটা অনেক সময় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এক্সট্রিম অফ ক্লাইমেট অর হাই অল্টিটিউড অল্টার্স দ্য নিড ফর সার্টেন নিউট্রিয়েন্টস। ধরো অনেক, যেমন পাহাড়ি এলাকায়, হাই অল্টিটিউডে দেখো, তারপরে এক্সট্রিম ওয়েদার, এসব জায়গায় যারা বসবাস করে তাদের কিন্তু পুষ্টি উপাদান, পুষ্টিগুণের তারতম্য হয়, তাদেরও নিউট্রিয়েন্টের একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে এনভায়রনমেন্টটা অনেক সময় মানুষের শরীরে, যে কতটুকু তার পুষ্টির দরকার হবে সেটার এনভায়রনমেন্টটা অনেক সময় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই যে সেডেন্টারি পার্সনের কথা বললাম, তাই ছবিটা এখানে দেখো, যে একজন লোক দেখো কীরকম মোটা, তো বোঝা যাচ্ছে যে সে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, এই কারণে তার কি হচ্ছে, অ্যাডিপোজ টিস্যু, তার ফ্যাটি টিস্যু হয়ে গেছে, হ্যাঁ, তার লিপিড হয়ে গেছে। দেখো দেখো এখানে টোটাল পুরা তার লিপিড প্রোফাইল করলে কী হবে, এখানে রক্তের মধ্যে শুধু কি দেখা যাবে, যে কোনো সময় কি হবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ঠিক আছে, যে কোনো সময় হার্ট ডিজিজ হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে। কারণ কি, সে কোনো কাজ করে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, সে শুধু খায়, সে শুধু কনজাম করে কিন্তু বার্ন করে না। এবং তার আরেকটা জিনিস দেখো, যে তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই সেটা বোঝা যায়, তার খাবার দেখো যে তার শরীরের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না। এই ছবি দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে সে খায় আর ঘুমায় আর টিভি দেখে। দিস ইজ কল্ড সেডেন্টারি পারসন। আসো আমরা আমার মনে হয় যে আরডিএ আমরা শেষ করেছি, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউয়েন্স। এখন আমাদের আজকে সর্বশেষ যে আলোচনাটা হচ্ছে যে হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে যে সাধারণ যে পুষ্টির যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা এরকম হতে পারে, রাইট ডাউন দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন পাবলিক হেলথে যে পুষ্টির যে প্রবলেমগুলো আছে সেটা হতে পারে, অথবা লিস্ট দ্য মেজর নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ। এই প্রশ্নটা এরকম হতে পারে যে মেজর নিউট্রিশনাল যে সমস্যা, মানে পুষ্টি যে সমস্যা, তার একটা লিস্ট দাও বাংলাদেশে, যে এটা লিস্ট করো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমাদের অবশ্যই এটা জানতে হবে। আসো আমরা দেখি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রথমে হচ্ছে এটা একটা টেবিল আকারে আছে, তোমাদের বইতে তোমরা দেখবে যে এটা একটা টেবিল আকারে আছে, কিন্তু আমি বোঝানোর খাতিরে আমি এটাকে ভেঙে দিয়ে আমি টেবিলটা, যেহেতু এখানে আমার ছোট্ট পরিসরে, তোমরা মোবাইলে দেখছো বা কম্পিউটারে দেখছো বা ল্যাপটপে দেখছো, এটা সম্ভব হবে না সে টেবিল তৈরি করে দেখানো, কিন্তু আসলে কাজটা হচ্ছে বুঝিয়ে দেওয়া যে আসল জিনিসটা কী হচ্ছে। যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অর্থাৎ আমার পুষ্টিটা হচ্ছে প্রোটিনের অভাবে যে আমার যে ম্যালনিউট্রিশন, অপুষ্টিটা হয়, যে প্রোটিন না খাওয়ার কারণটা হচ্ছে কোয়ারসিয়ারকর
কোয়াশিয়রকর এবং হচ্ছে ম্যারাসমাস, এই দুইটা খুব কমন একটা সময় বাংলাদেশে, এই দুইটা খুব কমন রোগ ছিল, কোয়াশিয়রকর অ্যান্ড ম্যারাসমাস ডিজিজ। আসলে আমরা দেখি কোয়াশিয়রকর, যে পেট ফুলে যাওয়া বাচ্চাদের, এটা কিন্তু একটা অপুষ্টির কারণে হয় কোয়াশিয়রকর, বুঝেছো? এটা গ্রাম বাংলায় প্রচুর দেখা যেত। এখন তো আমাদের আমাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে, আমরা অনেক যেমন ইমিউনাইজ, যেমন আমাদের ইপিআই শিডিউল আছে, যেমন ছোটোকাল থেকে যে টিকা দেওয়া হয়, এবং আমাদের জীবনযাত্রার মানটা বেড়েছে, আমরা খাদ্য উৎপাদন করছি, শাকসবজি খাচ্ছি, এখন আমাদের এই কোয়াশিয়রকরের রোগটা এখন বলতে গেলে নাই, খুব দরিদ্র জনগোষ্ঠীর দিকে, খুব অজপাড়াগা বা দরিদ্র জনগোষ্ঠী এলাকায় এই রোগটা দেখা যায়। এরকম ম্যারাসমাস ডিজিজ, অর্থাৎ তোমার যে ডিফর্মেশন হয়ে যাবে, তোমার বডিটা গ্রোথ হবে না, তোমার যে ফঙ্ক কালচার, এগুলো এখন আমরা সাউথ আফ্রিকায় এই ম্যারাসমাস ডিজিজটা এখন আমরা দেখি বিভিন্ন জায়গায়, তারা তো বিভিন্ন ধরনের, যেমন আমার পানিও তো তারা আমাদের মতো এরকম কি বলে তোমার পরিষ্কার বিশুদ্ধ পানিও তারা কিন্তু পায় না অনেক সময়। সাউথ আফ্রিকার ওখানে মরুভূমির দেশ বা এরকম আমাদের সাউথ আফ্রিকা বা আফ্রিকান কান্ট্রিতে আমরা এখন এই ডিজিজটা দেখি। একসময় আমাদের বাংলাদেশেও ছিল, 70-80 পর্যন্ত ছিল, 1980-র দশকের পর থেকে এই রোগগুলো আমাদের বাংলাদেশ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। কিন্তু যদি আমি বলতে চাই, কিন্তু আমাদেরকে যদি বাংলাদেশে যদি তুমি অপুষ্টির যদি একটা লিস্ট করো, তাহলে অবশ্যই তোমাকে এই দুইটা রোগকে অবশ্যই আগে তোমাকে ধরে রাখতে হবে। এবার এটা ওটা ওই দুটো কিন্তু ছিল প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে। এখন আসলে ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এখন ভিটামিনের অভাবে যে অপুষ্টিটা হচ্ছে, বা যে বাচ্চারা যে ধরনের প্রবলেমে পড়ছে বা বড়রা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ভিটামিন এর কারণে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, রাত কানা রোগ, জেরোপথ্যালমিয়া, টোটাল ব্লাইন্ডনেস এবং পুরোপুরি অন্ধত্ব হয়ে যাওয়া। আমরা একটু আগেও জেরোপথ্যালমিয়ার একটা ছবি দেখেছি একটা বাচ্চার। তাহলে তুমি বুঝতে পারছো এটা ভিটামিন এর অভাবে হচ্ছে। ভিটামিন সি এর অভাবে কি হচ্ছে? স্কারভি রোগ। আমরা সবাই জানি এটা। স্কারভি রোগের উপর আমরা ছোটোকালে একটা বইতেও পড়েছি যে ভিটামিন সি এর অভাবে হয়। আচ্ছা, এবার হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কি হচ্ছে? রিকেটস। রিকেটস কিন্তু একটু আগে তোমরা ছবিটা দেখেছো। রিকেটসটা হচ্ছে যে পায়ের যে তোমার যে ফেমর, তোমার ইয়েগুলা কি বলে, যে হাড়গুলা, এগুলো কি হচ্ছে তোমার শক্ত বা নর্মাল কন্ডিশনে না, এটা ডিফর্ম হয়ে গেছে, এটা হচ্ছে রিকেটস। তারপর ভিটামিন কে এর অভাবে কি হচ্ছে? ব্লিডিং টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, ভিটামিন বি1 থায়ামিনের অভাবে কি হচ্ছে? বেরি রোগ। হ্যাঁ, বেরি রোগটা আমরা দেখব। দেখো বেরি রোগটা হচ্ছে এখানে এখানে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে নেওয়া। দেখো বেঙ্গলি কথাটা কীভাবে লিখেছে, বেরি ডিজিজ অ্যান্ড বেঙ্গলি। হ্যাঁ, এটা হচ্ছে দেখো বেরি রোগটা যে ত্বকের মধ্যে যে রোগটা হচ্ছে, এটা কার অভাবে হয়? এটা ভিটামিন বি1 থায়ামিনের অভাবে এই রোগটা হচ্ছে। এরপর আসো ভিটামিন বি2 রিবোফ্লাভিন। রিবোফ্লাভিনের মধ্যে হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ওই যে তোমার মাউথ আলসার হয়ে যায়, এটা হচ্ছে স্টোমাটাইটিস। হ্যাঁ, আমি একটু একটু পরে দেখবো স্টোমাটাইটিসের ছবিটা। এটা হচ্ছে তোমার রিবোফ্লাভিন, ভিটামিন বি2 আমাদের শরীরে না থাকলে এটা এটা এই ধরনের আমাদের কি হয়? স্টোমাটাইটিসটা হয়ে যায়। মাউথ আছে, মাউথ তোমার এখানে হতে পারে, ঠোঁটের কোনায় হতে পারে, না মাউথ আলসার বলি আমরা, ছোটোখাটো একটা ছোটো ফোড়ার মতো হয়ে যায়। আচ্ছা, ভিটামিন বি3 নিয়াসিনের ক্ষেত্রে কি হয়? দেখো প্যারেগ্রা রোগ হয়, আমরা এটার ছবি একটু পরে দেখব। ভিটামিন বি12, হ্যাঁ, কোবালামিনের অভাবে কি হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অর্থাৎ আমাদের রেড ব্লাড সেলের মধ্যে কিছু কিছু ব্লাড সেল একটু বড়, সেলের আকার একটু বড় থাকে, এগুলোর অভাব দেখা দেয়, আমাদের রক্ত শূন্যতা হয়। হ্যাঁ, রেড ব্লাড সেলের সেই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হয়ে যায়। এটা হচ্ছে ভিটামিন বি12 এর অভাবে। দেখো স্টোমাটাইটিস একটু আগে বললাম, যেটাকে আমরা মাউথ আলসার বলি। এটা মুখে যে চারপাশে, দাঁতের চারপাশে যে কোনো জায়গায় হতে পারে, আমাদের ত্বকের মধ্যে হয়, এটা দাঁতের মাড়িতে হয় না, এটা আমার মুখের অভ্যন্তরে, মুখ গহ্বরে আমাদের হয়ে যায়। এটা হচ্ছে স্টোমাটাইটিস। ওকে, প্যালেগ্রা ডিজিজ দেখো, এটাকে বলা হয় প্যালেগ্রা ডিজিজ। এটা হাতে হয়, মুখে হয়, গলার আশেপাশে হয়। অবশ্যই অবশ্যই দেখেছো তোমাদের অনেকের বাড়িতে, অনেকের চাচি, নানি, দাদি, হ্যাঁ ফুফু, অনেকেরই আছে প্যালেগ্রা থাকে, কিছুটা হইলে হয়।
হালকা পাতলার মধ্যেও হয়, এবং যেটা সাধারণত দেখা যায় যে গলার আশেপাশে হয় একটু বেশি, হাতে থাকে, মুখে খুব কম হয়, কিন্তু ওই যে গলার আশেপাশেটা এই ডিজিজটা আমাদের বাংলাদেশের মহিলাদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়, প্যালেগ্রাটা। এবার আসো, এতক্ষণ আমরা ভিটামিন এবং প্রথমে দেখেছিলাম প্রোটিন, প্রোটিনের দুটো ছিলাম কোয়াসিয়ারকো অ্যান্ড ম্যারাসম্যারাস, ম্যারাসমাস ডিজিজ। এরপর আমরা ভিটামিন দেখলাম বিভিন্ন ডেফিসিয়েন্সির কারণে কি হয়। এবার আমরা মিনারেলে যাচ্ছি। এবার কোথায় আসলাম আমরা? মিনারেলের অভাবে কি হতে পারে? দেখো, জিঙ্ক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, মানে বাড়বে না, ডিফর্ম হয়ে যাবে, বামন হয়ে যাবে, সে মানে বাড়বে না। এটা জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, যে আটকে যাবে, গ্রোথটা আটকে যাবে। আয়রন ডেফিসিয়েন্সির কারণে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে যাবে। তোমার হচ্ছে যে এটাও রেড ব্লাড সেলের অভাবে হয়। এখানে রেড ব্লাড সেলগুলো কি হয়, ছোট হয়ে যায়। হ্যাঁ, এটা কন্ডিশন, এটা একটা ফিজিক্যাল অ্যাবনর্মাল কন্ডিশন। এই যে লাল লাল রক্ত, লৌহ রক্তকণিকাগুলো কি হয়, এটা ছোট হয়ে যায়, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে যায়, এবং এটা রক্তের স্বল্পতা দেখা যায়, এটা জিঙ্কের অভাবে হয়। মিনারেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আরও আছে আয়োডিন ডেফিসিয়েন্সির মধ্যে গয়টা গলকণ্ঠ আমরা বলি হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, বা থাইরয়েডিজম, যে থাইরয়েড গ্ল্যান্ড, সেটা কি হয়ে যায়, সিক্রেশনটা কমিয়ে দেয় হরমোন, সেটা হাইপোথাইরয়েডিজম কন্ডিশন। ক্রেটিনিজম কথাটা হচ্ছে ডিফর্মেশন, মানে ডিফর্ম হয়ে যাওয়া, অর্থাৎ তোমার ধরো যে মুখটা বড় হয়ে গেল, চোয়াল ছোট হয়ে গেল, বা মানে জাস্ট অ্যাবনর্মাল একটা ফ্রেমওয়ার্ক দাঁড় হয়ে যায়, ক্রিটিনিজম। হ্যাঁ, ডোয়ারফিজম তো তুমি জানো, সেটা বামন হয়ে যাওয়া, ডিপমেটিজমও হয়ে যাওয়া। এই দেখো, আমরা গয়টারটা এখন দেখব। হ্যাঁ, গয়টারটা এখন দেখব আমরা। দেখো যে গয়টারের ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি। আসো, মিনারেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আরও কিছু আছে। নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখব, আমাদের পুষ্টিজনিত কারণে যে রক্তশূন্যতা হয় পুষ্টির অভাবে, পুষ্টিজনিতার কারণে সেই রক্তশূন্যতা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে এটা পড়ে। এবার আসো এন্ডেমিক ফ্লোরোসিস। এটা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লোরিন ইন ড্রিঙ্কিং ওয়াটার। যদি আমাদের খাবার পানিতে যদি প্রচুর পরিমাণে ফ্লোরিন থাকে, তাহলে আমাদের দুটো দুটো সমস্যা হতে পারে। একটা হচ্ছে দাঁতের সমস্যা, এবং একটা হচ্ছে চামড়ায় সমস্যা হয়। একটা হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে স্কেলেটাল ফ্লোরোসিস হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা একটু ছবি দেখি। আসলে ডেন্টাল ফ্লোরোসিস হচ্ছে, দেখো যে যদি আমরা প্রচুর পরিমাণ ফ্লোরিন খাই, আমাদের পানিতে থাকে সাধারণত ফ্লোরিনের পরিমাণটা যদি অত্যাধিক থাকে, তাহলে আমাদের দাঁতের এই অবস্থা হতে পারে। দেখো স্কেলেটাল ফ্লোরোসিসটা কি, এই যে কোজো আমরা দেখি না, রাস্তায় অনেক সময় মানুষ হাঁটে একটু কোজো হয়ে হাঁটে। আমি অনেক সময় দেখেছি, ডোন্ট মাইন্ড, আমি শুধু নারীদের কথা বলছি, কিন্তু আমি দেখেছিও নারীদেরকে, অনেক প্রচুর নারীকে দেখেছি যেভাবে কোজো হয়ে হাঁটতে। অনেক মানে গ্রাম বাংলায় একটু বেশি দেখা যায় যে উনি পুরোপুরি একেবারে সোজা হয়ে হয়ে দাঁড়াতে পারে না। তারপরে দেখো যে ওই যে গাছ, যে হাতে বা পায়ে গাছ হয়ে যাওয়া, গাছের মতো হয়ে যাওয়া। দেখো পাটা, দেখো বাম দিকে ছবিতে দেখা যাচ্ছে। তবে ডান দিকে দেখো যেটা রিকেটসের মতো। এগুলো হচ্ছে স্কেলেটাল ফ্লোরোসিস হয়। এটা কেন হয়? এটা পানিতে অত্যাধিক ফ্লোরিন যদি থাকে এবং এটা যদি আমরা ইনটেক করি, তাহলে এটার কারণে এই স্কেলেটাল স্কেলেটাল ফ্লোরোসিস হতে পারে। ওকে, ল্যাথিরিজম, নিউরোল্যাথিরিজম। এটা হচ্ছে তোমার খিঁচুনি আমরা বলি। এখানে খেসারি ডাল ইনটক্সিকেশন বলা হচ্ছে। খেসারি ডাল তো আমরা জানি, সবাই চিনি। তো ল্যাথিরিজমটাও আমাদের এখানে প্রচুর হয়, যে খিঁচুনি, যেটা ব্রেন থেকে হয়, ব্রেনের ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার, সেটা ব্রেন থেকে যেটার উৎপত্তি হয়, এটা নিউরোল্যাথিরিজম বলে। এটা কনভালশনও এক ধরনের। এবং লাস্ট হচ্ছে লো বার্থ ওয়েট, এই যে অল্প ওজনের শিশু জন্ম দেওয়া, লো বার্থ ওয়েট। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমরা যে মূল যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই, যে শেষ যেটা আলোচনা ছিল, যে ভিটামিনের অভাবে কি কি ধরনের রোগের উৎপত্তি হতে পারে, এবং বাংলাদেশে ভিটামিন, মিনারেল, প্রোটিন, তারপরে তোমার এন্ডেমিক ফ্লোরোসিস, হ্যাঁ, আহ, এগুলো নিয়ে কিন্তু আজকে কয়েকটা ভাগ ছিল। দেখো, প্রোটিন ছিল, ভিটামিন ছিল,
মিনারেল ছিল, তারপর এন্ডেমিক ফ্লোরোসিস ছিল, 4-5টা, এবং লো বার্থ ওয়েট নিজেও একটা পয়েন্ট, সে একটা পয়েন্ট, 5-6টা পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করলাম যে এই সকল কারণে তোমার কি হচ্ছে, অপুষ্টির শিকার হচ্ছে আমাদের দেশের দরিদ্র শিশুরা। হ্যাঁ, এবং আমাদের দেশের বেশিরভাগ শিশুরা যারা গ্রাম বাংলায় থাকে, যারা অনেকে দরিদ্র সীমার নিচে বাস করে এবং যারা অপুষ্টির শিকার। তো ওদের প্রশ্ন এরকম হতে পারে যে শুধুমাত্র ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে যে রোগগুলো হয় সেগুলো লিখতে পারো। আবার হতে পারে প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে, দুইটা, প্রথমে দুইটা আমরা পেয়েছি, প্রোটিনের কোয়ার্সিয়ার আর ম্যাসমেরাস। হ্যাঁ, তারপরে মিনারেলস হচ্ছে জিঙ্কের কারণে হচ্ছে, তারপরে ম্যাক্সিমামই হচ্ছে তোমার কি অ্যানিমিয়ার জন্য হচ্ছে, অ্যানিমিয়া হয়ে যাচ্ছে তোমার, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আমরা অনেকগুলো বিষয় দেখলাম, এগুলো মনে রাখা খুবই সহজ, তোমরা একবার যদি পড়ো তাহলে এমনিতে মনে থাকবে। তো আজকে আমরা আমাদের আজকের যে ডিসকাশনটা ছিল, প্রথমে আমরা এনার্জি নিয়ে কথা বললাম, তারপরে আমরা আরডিএ, রিকমান্ডেড ডায়েটারি অ্যালাউন্স নিয়ে কথা বললাম, এবং শেষে আমরা বাংলাদেশের যে কমন ম্যালনিউট্রিশন প্রবলেম ইন বাংলাদেশ এটা নিয়ে আমরা দেখলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা আগামীতে আবার পরের চ্যাপ্টার নিয়ে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। তোমরা কতটুকু বুঝেছো এটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট।